এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুরে। বর্তমানে উনি ঢাকার মিরপুরের 12তে বসবাস করছেন। ঢাকার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত রয়েছেন। উনি একটি বিশেষ অনুরোধ করেছেন, তা হচ্ছে এই ঘটনা সম্পর্কিত কিছু কিছু স্থান এবং ব্যক্তিদের নাম যেন উল্লেখ না করি, আর যদি উল্লেখ করতেই হয় সেই ব্যক্তিদের ছদ্মনাম যেন ব্যবহার করি। আমরা চেষ্টা করব। প্রিয় লিসেনার্স, মূলত এটি এমন একটা ভয়ঙ্কর রেলগেট সম্পর্কিত ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা আঁতকে উঠবেন। আর যদি কোনো রেল ক্রসিং পার হতে চান সেক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন। এই জায়গাটি নাটোর জেলারই একটি বিশেষ জায়গা যেখানে একটি রেল ক্রসিং রয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার একটু বিবরণ দেই। এই রেলগেটটা পার করার একটু পরেই একটা চামড়ার ঘর থেকে বাওড়া কবরস্থান নামে একটা জায়গা রয়েছে। তো এখানে মোট 1.5 থেকে 2 কিলোমিটার মতো রাস্তা। যাই হোক, এই রেল লাইনের দুই ধারে, এই এতটুকু পথে আর কি, দুই ধারে খাদ রয়েছে, ঝোপঝাড় রয়েছে, কলার বাগান রয়েছে, অনেকগুলো খেজুরের গাছ রয়েছে। আর চামড়াঘর থেকে মোটামুটি 1/2 কিলোমিটার দূরে কয়েকটা শিমুল গাছ। রেল লাইনের ডান পাশের খাদ পার করে মিলের কলোনি, আর বামের খাদ পার করেও একটু দূরে বাসাবাড়ি। এখন তো আসলে অনেক লোক হয়েছে, আজ থেকে 20-25 বছর আগে তো এরকম বাসাবাড়ি ছিল না। এই জায়গায় দিনের বেলায় যেমন সুন্দর, তেমনি রাতের বেলা ভয়ঙ্কর। ঘটনাটির সূত্রপাত ঘটে 90-এর দশকে। ওই সময় প্রতি বছর একটি নির্দিষ্ট সময় রেল লাইনে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা যায়, আর রাতের বেলা এক অদ্ভুত নীরবতা ওখানে বিরাজ করে। প্রতিনিয়ত এত মানুষ ট্রেনে কাটা পড়ে মারা যায় যে অনেকেই গভীর রাতে চলাচলের সময় খুবই সতর্কতা অবলম্বন করত। দিনের বেলা তো করতই, আর একটা ব্যাপার হচ্ছে রাতের বেলায় এই মানুষগুলো বেশি মারা যেত। কিছু কিছু মানুষ গভীর রাতে চলাচলের সময় একটা মহিষের মতো অবয়ব দেখেছে, যেই অবয়বটি কালো আলখেল্লা পরা। অনেকেই নাকি এটা দেখেছে। সাল তখন 2006, মাস মার্চ বা এপ্রিল হবে। একজন মাঝ বয়সী মহিলা, ওনার নামটা জানা যায় নাই, তবে ওনাকে সবাই সুকির মা বলতো। তো ঘটনা বলার সুবিধাতে আমরা ওনাকে নানি বলে সম্বোধন করছি। তো এই নানিরা ছিলেন অনেক গরিব। ওনারা অনেক আগে থেকেই রেল লাইনের একটু পাশেই একটা খড় দিয়ে তৈরি ঘরে থাকতেন, মানে একটা ঝুপড়ি ঘর আর কি। একদিন গভীর রাতে নানির হঠাৎ ঘুম ভেঙে যায়। নানি ঘোড়ার খুরের শব্দ শুনতে পান। চিন্তা হলো যে কি ব্যাপার, ঘোড়ার খুরের শব্দ বা এরকম খুরের শব্দ কোথা থেকে আসছে। কৌতূহলবশত নানি ওই খড়ের বেড়াটা একটু ফাঁকা করে বাইরে দেখেছেন। ওই দিন পূর্ণিমা হওয়ায় নানি পরিষ্কার দেখেন একটা ভয়ঙ্কর দৃশ্য। যেহেতু রেল লাইনের কাছেই নানির ঘর ছিল, নানি দেখেন রেল লাইনের উপর একটা অবয়ব কি যেন করছে। অবয়বটার মুখমণ্ডলটা অনেকটাই শূকরের মতো দেখতে ছিল, আর কোমর থেকে নিচ পর্যন্ত মনে হচ্ছে মহিষের মতো, কিন্তু বডিটা একটা সুঠাম দেহী মানুষের মতো। ওই অবয়বটা মাথা নিচু করে কিছু একটা খাচ্ছিল। নানি এই জিনিসটা দেখে পুরোই থমকে যান। ভয়ে ওনার শরীর কাঁপাকাঁপি করতে শুরু করে। হঠাৎ করেই নানি দেখতে পেলেন যে ওই অবয়বটা কিছু একটা খাচ্ছিল। সে খাওয়াটা থামিয়ে আস্তে করে তার মাথাটা ঘুরিয়ে তাকালো ঠিক নানি যেইখান দিয়ে দেখছিলেন ওই দিকটাতে। নানি বুঝতে পারলেন যে ওই অবয়বটা বুঝে গেছে কেউ তাকে দেখছে। তখন নানি দেখতে পেলেন ওই অবয়বটা রেল লাইনের ওখান থেকে নেমে আস্তে আস্তে ঠিক নানি যেখানে চোখ লাগিয়ে দেখছিলেন এই ঘটনাটা, ওই দিকে হেঁটে আসছে। নানি তখন ভয়ে কিছুটা সরে গিয়ে যেখানে শুয়েছিলেন ওখানে শুয়ে পড়েন, আর ভয়ে ওনার শরীর থরথর করে কাঁপছে। আর খুরের যে আওয়াজ, মাটিতে হেঁটে গেলে যে খুরের আওয়াজ হয় ওই রকম আওয়াজ হচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে অবয়বটা 2 পায়ে হেঁটে আসছে। 2 পায়ে হাঁটলে যেরকম খুরের আওয়াজ হয়, বিশেষ করে যদি ঘোড়া হাঁটে বা গরু হাঁটে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজ হচ্ছে।
আওয়াজটা একদম কাছে চলে আসে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে ওই অভাবটা যে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটার আওয়াজও এখন ওই ঘরের একদম কাছে চলে এসেছে। নানি তখন চিন্তা করেন, সর্বনাশ, এখনই তো এটা আমারে মেরে ফেলবে। ভয়ে এমন একটা চিৎকার দিয়েছেন, এক চিৎকারে উনি সেন্স হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে নানা ঘুম থেকে উঠে যান। তাদের ঘরের পাশেই থাকতো আরও দুটো পরিবার, তারাও ওই একই রকমভাবে ঘর তৈরি করে থাকতো। এদিকে নানা দেখলেন যে নানি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছেন, আর ঘরের বেড়ায় একটা বড় অংশ জুড়ে মনে হচ্ছে ভাঙন সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে ওখানে বাইরে থেকে এমন কিছু এসে ধাক্কা দিয়েছে, ওই জায়গাটা দুমড়ে মুচড়ে গেছে। নানা তখন চিৎকার চেঁচামেচি শুরু করেন। পাশের দুটা ঘর থেকে লোকজন বাইরে বের হয়ে আসেন। নানার ঘরে আসছে, এসে দেখে যে নানা নানির জ্ঞান ফেরাতে ব্যস্ত। তো নানির একজন ছেলে আছে, তো ওই ছেলেটা কি মনে করে রেল লাইনের ওই দিকটাতে গিয়েছে ওই সময় উঠে, যে হয়েছেটা কি, এখান থেকে কি আসলো, কি এসে ঘরের বেড়াটা এরকম করলো। তখন ওখানে গিয়ে দেখতে পান একটা নিথর মানবদেহ রেল লাইনে পড়ে আছে। তখন শহীদ দৌড়ে এসে সবাইকে জানায় যে একটা মানুষ রেলে কাটা পড়েছে। যে কাটা পড়েছে সে কিন্তু পার্শ্ববর্তী গ্রামেরই একটা ছেলে, যাকে অনেকেই চিনত। তার বডিটা মাঝ বরাবর কেটে দুভাগ হয়ে গেছে। আর যারা ওই ডেড বডিটা দেখেছিলেন তাদের প্রত্যেকের বর্ণনা একই রকম ছিল। তাদের কাছে মনে হয়েছিল এই যে দুটুকরো লাশ, বডির দুপাশ থেকে মনে হচ্ছে শরীরে কিছু কিছু অংশ খুবলিয়ে খুবলিয়ে খাওয়া হয়েছে। লাশটাকে দ্রুত রেল লাইন থেকে তুলে একটা পাটির উপরে রাখা হয়। এরপর লাশের বাড়িতে খবর পাঠানো হয়। পরবর্তীতে ওই লাশের বাড়ির লোকজন এসে পুলিশের সাথে যোগাযোগ করে। রেলে কাটা পড়লে কিন্তু ডেড বডি গ্রহণ করার একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস মেনে এই ডেড বডিটা তারা গ্রহণ করেন। তবে এই ঘটনার পর নানা আর নানি সিদ্ধান্ত নেন যে এইখানে ঘর আর রাখা যাবে না, ওনারা ওখান থেকে অন্যত্র চলে যান। কারণ যে ভয়টা নানি পেয়েছিলেন এরপরে কোনোভাবেই ওখানে আর থাকতে রাজি হচ্ছিলেন না। এরপরের একটা ঘটনায় আসি। সালটা 2006 সালের আগস্ট মাসের কোনো একটা দিন ওনাদের এলাকারই একজন লোক, অর্থাৎ এই যে সিএম হাসান ভাইদের এলাকারই একজন লোক, তার নাম হচ্ছে সেলিম। উনি পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। তো এই সেলিম ভাই রাত আনুমানিক 11টার দিকে নিজ বাসা থেকেই রেলগেটে গিয়েছেন। সম্ভবত রেলগেটে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলেন। রাত আনুমানিক প্রায় 3টার সময় খবর আসে, সবার কাছে খবর আসে এই সেলিম ভাই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ওনার বাসায় তো কান্নার রোল পড়ে যায়। গোটা এলাকায় যেন একটা আতঙ্কের ছাপ পড়ে যায়। শোনা যাচ্ছিল যে এই সেলিম ভাইয়ের দেহটা 6 টুকরো হয়ে গেছে, মুখের ও শরীরের অর্ধেক অংশ থেতলিয়ে গেছে। এমন অবস্থা যে আসলে দেখলে ডেড বডি চেনাই যায় না। আর ডেড বডির এমন অবস্থা হয়েছে যে কেউ যে ওখান থেকে লাশটা সরাবে এই সাহসই পাচ্ছে না। রাতের বেলা তো হয়েছে, সকাল পর্যন্ত কোনো রকমভাবে ডেড বডিটা সবাই মিলে পাহারা দেন, যাতে করে কোনো জন্তু জানোয়ার এসে বডির কোনো অংশ নিয়ে না যায়। ভোরবেলা সব নিয়ম মাফিক বা নিয়ম কানুন মেনে ডেড বডিটা বাসায় নিয়ে আসা হয়। তো যেরকমটা শোনা গিয়েছিল যে ডেড বডি যে অবস্থা হয়ে গেছিল, বাড়ির লোকজন দেখেন যে সেই একই অবস্থা। তো যাই হোক, এই ধরনের ডেড বডিগুলো তো আসলে বেশিক্ষণ রেখে দেওয়াটাও পসিবল হয় না। দ্রুত ধর্মীয় রীতিনীতি মেনে দাফন কাফন শেষ করা হয়। এই পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল। এরপর শুরু হয় একটা সমস্যা। এই সেলিম ভাইয়ের লাশটা যখন ওই রেল লাইনের ওখান থেকে আনা হয়েছিল, আনার পর ওনাদের বাড়ির পাশে একটা ছোট মাঠ ছিল, ওই মাঠের একটা পাশে রাখা হয়েছিল। যখন কবর টবর দেওয়া হয়ে গেল, এরপর থেকে শুরু হলো সমস্যা। ওই মাঠ সহ আশেপাশের বেশ কয়েকটা বাসা জুড়ে সন্ধ্যার পর থেকেই খুবই বিশ্রী রকমের মাংস পচা গন্ধ আসতে শুরু করলো। আর উনি ঠিক যেইখানটাতে কাটা পড়েছিলেন, সারাদিনই ওই জায়গায় যদি কেউ যেত, মানে সারাদিন বলতে 24 ঘন্টাই, দিনের বেলা হোক আর রাতের বেলাই হোক, ঠিক ওই জায়গায় যদি কেউ গিয়ে দাঁড়াতো, মনে হতো তার শরীরটা অনেক ভারী হয়ে গেছে।
হাঁটাচলা করতে কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম করছে, এমনটা মনে হতো। আর রাতের বেলা ঠিক ওই জায়গা জুড়ে একটা অবয়বকে ঘুরতে দেখা যায়। এই অবয়বটা কালো আলখেল্লা টাইপের কিছু একটা পরা, বেশ উঁচু লম্বা, আর তার পা দুটো বাঁকানো। দূর থেকেই বোঝা যায় এই পা দুটো আসলে মহিষের পায়ের মতো, এরকম আর কি। তো এরকম কিন্তু শুরু হয়ে গেল একটা সমস্যা। ওই সময়ে ওই এলাকারই একজন, যার নাম হচ্ছে হালিম, এই হালিম ভাই উনি ছিলেন একজন চা বিক্রেতা। চায়ের দোকানটাও ছিল রেলগেটেই। তিনি মোটামুটি রাত 11টার ভিতর চা বিক্রি শেষ করে যাবতীয় কাজকর্ম গুছিয়ে নিয়ে দোকান বন্ধ করে বাসায় চলে যান। এই হালিম ভাই ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তিনি রাতে যাওয়ার সময় ওই রেলগেট থেকে একটা ভ্যান নিয়ে বাসায় যেতেন, কিন্তু ওই দিন তিনি কোনো ভ্যানই পাচ্ছিলেন না, তাই একরকম বাধ্য হয়েই একা একা বাসার দিকে যাওয়া শুরু করেছেন। তিনি যেহেতু একটু ভীতু, তাই রেল লাইন দিয়ে বাসায় যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই হালিম ভাই যখন বাসায় যান, তখন উনি ওই যে সেলিম ভাই যেখানে কাটা পড়েছিলেন ওই দিক দিয়ে ওনাকে যেতে হবে। এখন ওখানেও তো সমস্যা, উনি ওখান থেকেও বেশ কিছুটা ঘুরে তারপর যাওয়া শুরু করেছেন। এখন সমস্যা হচ্ছে যে ওনার বাসায় যাওয়ার কিন্তু দুটো রাস্তা ছিল, এক হচ্ছে রেল লাইন দিয়ে, আর একটা হচ্ছে রেল লাইন ক্রস করে ওই যে সেলিম ভাইয়ের লাশটা যেই মাঠের একটা পাশে রাখা হয়েছিল ওই পাশ দিয়ে। এখন এই রাস্তা দিয়ে তো ওনাকে যেতেই হবে, তাছাড়া তোর উপায় নাই, কি আর করা। উনি রওনা দিয়েছেন, কোনো সমস্যা ছাড়াই উনি ওই মাঠের কাছে পৌঁছেছেন। কিন্তু এই হালিম ভাই যখন ওই মাঠের কাছে গিয়েছেন, তখন দেখতে পেলেন আলখেল্লা পরা দুজন মানুষের মতোই মনে হচ্ছে, মাঠের এক পাশে বসে কি যেন একটা পড়ছে আর লিখছে। আর কি যে পড়ছে, এটা যে কোন ভাষা এটা উনি বুঝতে পারছেন না। আরবিও না, হিন্দি না, উর্দু না, ওনার পরিচিত কোনো ভাষা না। হালিম ভাই যখন এটা দেখেছেন, উনি তো বুঝে ফেলছেন যে সর্বনাশ, এটা তো কোনো স্বাভাবিক বিষয় না। হালিম ভাই নিজেকে সামলে নিয়ে ওদের দিকে না তাকিয়ে পাশ কাটিয়ে চলে যাবেন এরকম চিন্তাই করেছেন। ওই সময় উনি দোয়া পরে শরীরটা বন্ধও করেছেন। এরপর পরিকল্পনা মাফিক কাজ করেন, উনি এদেরকে পাশ কাটিয়ে সোজা চলে যান। যখন ওই জায়গা থেকে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, অর্থাৎ ওই অবয়বগুলোকে পাশ কাটিয়ে বেশ কিছুটা এগিয়ে চলে গিয়েছেন, এরপর উনি দিয়েছেন ঝেড়ে এক দৌড়। যখন দৌড় দিয়েছেন, ভয়ে কি হয়েছে, ওনার হাত থেকে ওনার চায়ের কেটলিটা মাটিতে পড়ে গেছে। এই কেটলিটা আসলে ওনার তোলারও সাহস হয়নি। তিনি বাসায় পৌঁছেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। বাড়ির লোকজন তো ওনাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেছে। তারপর ঘণ্টাখানেক পর জ্ঞান ফেরত আসে। এরপর হালিম ভাই সবাইকে খুলে বলেন যে ঘটনাটা কী হয়েছে। হালিম ভাইয়ের আব্বা আবার কিন্তু একজন মসজিদের ইমাম, উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। যখন এই কথা শুনলেন, তখনই বললেন তাড়াতাড়ি ওকে ঘর থেকে বের করো, ওকে এখন গোসল করাতে হবে। এরপর তাকে গোসল করানো হয়। এরপরও কিন্তু হালিম ভাইয়ের অনেক জ্বর হয়েছিল। ওই রাতেই কিন্তু উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন যে হালিম ভাই এমন একটা জায়গায় আছেন, চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ তাকে বলছে যে হালিম, তুই তো আমাদেরকে দেখে ফেললি, তবে তুই একটা ভালো কাজ করেছিস। সেটা হচ্ছে তুই আমাদেরকে বিরক্ত করিসনি। যদি করতি, তোকে মাঠের ওখানেই পুঁতে রাখতাম, তো লাশও কেউ খুঁজে পেত না। যেহেতু তুই আমাদের দেখেছিস, এই কারণে তোকে একটা কাজ করতে হবে। সেলিম যেখানে কাটা পড়েছে ওখানে 5 কেজি মিষ্টি আর একটা কালো ছাগল তুই রেল লাইনের সিগন্যালে বেঁধে রাখবি। কাজগুলি করবি রাতের বেলা। হ্যাঁ, তোর যদি ভয় লাগে, আর লাগবেই, তুই ভীতু প্রকৃতির লোক, এই কারণে তুই তোর বাবাকে সাথে নিয়ে যেতে পারবি। তবে দুজনের কেউই কিন্তু পেছন দিকে তাকাতে পারবি না। যদি তাকাস, তাহলে কিন্তু এই বাপ বেটার পরিণতিও এই সেলিমের মতোই হবে। এই কথা যখন বলেছে, এরপর তো এই হালিম ভাইয়ের ঘুম ভেঙে যায়। সকালবেলা এই স্বপ্নের কথা পরিবারকে জানিয়েছেন। যেহেতু ওনার বাবা মসজিদের ইমাম ছিলেন, উনি তো বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন। আর দেরি করেন নাই, ওই দিন রাতের বেলাতেই এই কাজটি করেছেন। এরপর ওনার বাবা নিজেও হালিম ভাইকে ঝাড়ফুঁক করে দিয়েছেন। আরও একজন ভালো হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন, উনিও ঝাড়ফুঁক করে দিয়েছেন। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। সাকিব ভাইয়ের বন্ধু, যিনি একজন পাকিস্তানি নাগরিক কিন্তু থাকেন বাংলাদেশে আর পেশায় একজন ট্রাক ড্রাইভার, তার ঘটনা পাঠিয়েছেন। তার বন্ধুর নাম মোহাম্মদ ফাওয়াদ জাট। ঘটনাটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাহলে চলুন
ভাই তার ভয়েস মেসেজে যা বলেছে তা শুনি। তবে ভাই অনুরোধ করেছেন যে আমরা যেন ভয়েস মেসেজটা প্রচার না করে আমাদের মতো ন্যারেট করে আপনাদেরকে শোনাই। তাহলে চলুন শুনি ভাইয়ের ভয়েস মেসেজে তিনি কি বলেছিলেন। মোহাম্মদ সাকিব ভাই বলেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমি আপনার একজন নিয়মিত শ্রোতা। তবে আমি ইমেল পাঠানোর বিষয়ে তত একটা বুঝি না, এজন্য হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাচ্ছি। আমার নাম মোহাম্মদ সাকিব, আমি ঢাকা শহরে থাকি। আজ আমি যে ঘটনাটি আপনাকে শেয়ার করতে যাচ্ছি সেটা ঘটেছে আমার বন্ধুর সাথে। সে একজন পাকিস্তানি নাগরিক, কিন্তু বাংলাদেশের ট্রাক চালাচ্ছে প্রায় 6 মাস হলো। তার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছে। ঘটনাটি আমি তার কাছ থেকে শুনেছি। সে ট্রাক চালাচ্ছে 6 মাস যাবত, কিন্তু বাংলাদেশে আছে তার চাইতেও দীর্ঘ সময় ধরে। আমাদের মতো করে বাংলা ভাষায় কথা বলতে না পারলেও সব বোঝে, শুধু বলতে গেলে একটু একটু আটকে যায়, তবে পারে। যাই হোক, ওর নাম মোহাম্মদ ফাওয়াদ জাট, বয়স 27 বছর। সেও ঢাকাতে আছে। ওর সাথে যখন প্রথম এই ভৌতিক ঘটনাটা ঘটে তখন আমাকে সর্বপ্রথম বলে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল ঘটনাটি বলি। তবে ভাই, আমার অনুরোধ, আপনি ঘটনাটি শোনার পর নিজের মতো করে শ্রোতাদেরকে শোনাবেন। ঘটনাটি আমি ঠিক সেইভাবেই বলি যেভাবে আমার বন্ধু ফাওয়াদ আমাকে বলেছিল। বলছেন মোহাম্মদ ফাওয়াদ জাট ভাই, একবার ঢাকা শহর থেকে প্রায় 500 কিলোমিটার দূরে আমাকে কিছু কাঠের ও লোহার মালামাল নিয়ে পৌঁছে দিতে বলা হলো। আমার সাথে একটা হেল্পার ছিল, আর হেল্পারের নাম ছিল নাহিদ। ঘটনাটা আমার সাথে ঘটে 2007-এর দিকে। আমরা সেই দিন গন্তব্যের উদ্দেশ্যে বিকেল 5টার দিকে রওনা হই। আর হেল্পার নাহিদের বয়স খুব অল্প ছিল, মাত্র 17 বছর। আমাদের সফরটা আনুমানিক 13 থেকে 14 ঘন্টা ছিল। সফরে রওনা হওয়ার পর আমরা মোটামুটি 5 ঘন্টা পার করে ফেলেছিলাম, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ সফর আমাদের শেষ। রাতের 11:30 বেজে যায়। আমরা ঢাকা শহর থেকে অনেক দূরে চলে যাই। সেখানে পৌঁছানোর পর, অর্থাৎ এত দূর যাওয়ার পর, আমরা এমন এক জায়গায় পৌঁছাই যেখানে 2টা রাস্তা। একটা ওই রাস্তা যেই রাস্তা ধরে আমরা এগোচ্ছিলাম, আর অন্যটা এমন একটা রাস্তা যেখানে বড় বড় গাছ ছিল এবং রাস্তা ছিল ভাঙাচোরা। একটা নদীও বয়ে গিয়েছে, আনুমানিক 40 ফুট চওড়া হবে। আমরা সেই রাস্তা দুটোর শুরুর দিকে ট্রাক থামালাম, কারণ সেখানে একটা ছোট্ট ঝড়ের মতো দোকান ছিল, মেকানিকের দোকান। সেই যে নদীটা ছিল, সেই নদীটা এমনি এমনি হয়নি, বরং ওখানে একটা ঝর্ণা ছিল। ঝর্ণা বয়ে ওইখানে নদী সৃষ্টি হয়েছে। আমি ট্রাক সেখানে থামিয়ে দিলাম। জানি না কেন, কিন্তু সেদিন আমার খুব ক্লান্ত লাগছিল। আমি কোনো রকম তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে চাচ্ছিলাম। আমি সামনে গিয়ে ওই মেকানিকের দোকানে ঢুকলাম। খুব ছোট্ট ঝুড়ির মতো একটা দোকান। নাহিদ আমারও সাথেই ছিল। আমি লোকটাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, আমি অমুক জায়গায় যাব, কোন রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। বৃদ্ধ লোকটা আমাকে প্রথমে ভালো রাস্তার দিকে ইশারা দিয়ে বলল, এই রাস্তাটা একটু দীর্ঘ, কিন্তু এটা ভালো রাস্তা, যেতে দেরি হলেও সুস্থভাবে পৌঁছাতে পারবে। আর গাছপালা ওই ভাঙা রাস্তাটার দিকে ইশারা দিয়ে বলল, এই রাস্তাটা প্রায় 10 কিলোমিটার, এই রাস্তা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাতে পারবে। ঠিকই, কিন্তু এই রাস্তাটা ভালো না, ভাঙাচোরা আছে। শুধু এর জন্য নয়, বরং এমনিতেও এই রাস্তাটা অভিশপ্ত। তাই তোমার উচিত হবে লম্বা রাস্তা ধরে যাওয়া। যে বরাবর তুমি ট্রাক নিয়ে এসেছো, সেই বরাবর এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাও। আমি শুধু লোকটার কথা শুনছিলাম। তারপর তাকে ধন্যবাদ জানিয়ে নাহিদকে নিয়ে ট্রাকে উঠে যাই। আমি আর লোকটার কথায় তেমন গুরুত্ব দিলাম না। ভাবলাম রাস্তাটা জায়গায় জায়গায় কিছুটা ভাঙাচোরা হলেও তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। এই ভেবে লোকটার কথা না শুনে আমি ভাঙাচোরা রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলাম। নাহিদ আমাকে বলল, ভাই, লোকটা না ওই পাশের রাস্তাটা দিয়ে যেতে বললো, এই রাস্তাটা নাকি ভালো না। আমি ওকে অভয় দিয়ে বললাম, তুই এত ভাবিস না, আমি তো আছি, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো, কিচ্ছু হবে না। সে তো বুড়ো মানুষ, তার বয়স হয়েছে, এজন্য এরকম কথা বলে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই বলে আমি ট্রাক চালাতে শুরু করি। 5-7 মিনিট ট্রাক চালানোর পর হঠাৎ ট্রাকের হেডলাইট দুটি বন্ধ হয়ে গেল, কোনোভাবেই জ্বলছিল না। যদিও আমার নিচে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু হেডলাইটের আলো ছাড়া তো আর রাস্তা চলা যাবে না। তাই বাধ্য হয়ে নাহিদকে সাথে নিয়ে ট্রাক থেকে নিচে নামলাম। ডান পাশের হেডলাইটটা ধরতে না ধরতেই আমার হাতটা জ্বলে গেল, কারণ সেটা খুব গরম হয়ে গিয়েছিল আর আমি বুঝতে পারিনি। সাথে সাথে আমার হাতের কয়েক জায়গায় ঠোসা পড়ে গেল। তাই অপর লাইটটা আমি আর খালি হাতে স্পর্শ করিনি। অনেকক্ষণ চেষ্টা করলাম নেটগুলো ঠিক করার, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। অবশেষে বাম পাশের লাইটটা ঠিক করতে পারলাম। এমন সময় আমি আর নাহিদ অদ্ভুত শব্দ শুনতে পেলাম। শব্দটা ছিল গোসল করার মতো শব্দ। মনে হচ্ছিল যেন কেউ ওই ঝর্ণায় গোসল করছে। সেই সময়টা ছিল শীতের সময়, রাত তখন 12:30টার উপরে বাজে। গরমের সময় হলেও মানা যেত, কিন্তু শীতের সময় কে ঝর্ণায় গোসল করবে, তাও আবার এত রাতে। আমি আর নাহিদ কিছুটা কৌতূহলী হয়ে পড়লাম। আমরা ট্রাক সেখানে রেখে এদিক ওদিক দেখছিলাম। হঠাৎ আমাদের চোখ পড়লো ঝর্ণার সামনে কিছু মানুষের ওপর। তারা আমাদের চাইতে প্রায় 35 কিংবা 40 ফিট দূরে হবে। আমরা দেখলাম একটা মহিলা আর 3টা বাচ্চা গোসল করছে। মহিলার চুলের রং একদম সাদা হবে হয়তো, কারণ চাঁদের আলোতে যা দেখা যাচ্ছিল তাতে তার চুলের রং সাদা মনে হচ্ছিল। আর বাচ্চাগুলোর চুলের রং ছিল লালচে। চুল ছাড়া আর আকৃতি মানুষের মধ্যে এগুলো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না, চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমরা দুজনে একটা গাছের পেছনে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছিলাম। তবে তাদের কেমন যেন বিভৎস লাগছিল। নাহিদ ছোট মানুষ, ও এসব দেখে খুব বেশি ভয় পেয়ে গেল আর ভয়ে জোরে একটা চিৎকার দিল। চিৎকার দিয়ে সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল।
নাহিদ চিৎকার দিতে না দিতেই ওই চারজন আমাদের দিকে তাকালো। তাদের সম্পূর্ণ আকর্ষণ আমাদের দিকে চলে এলো। আমি একবার নাহিদের দিকে তাকানোর পর যখন আবার তাদের দিকে তাকালাম, তখন দেখলাম মহিলাটার চোখ একদম সাদা। এত দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন এই অবস্থা দেখে আমারও ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো। আমি এমনিতে একটু ভীতু মানুষ, সামান্য কিছুতে ভয় পেয়ে যাই। এই অবস্থা দেখে আমি যে কি করব তখন বুঝতে পারছিলাম না। কোন রকম আল্লাহর নাম নিয়ে নাহিদকে কাঁধে তুলে ট্রাকের দিকে দৌড় দিলাম। খুব কষ্টে নাহিদকে ওর সিটে বসিয়ে দরজা লাগালাম। আর এক দৌড় দিয়ে আমার ড্রাইভিং সিটের দিকে এসে বসে পড়লাম। দরজা লাগিয়ে দিলাম। তাড়াতাড়ি ট্রাক স্টার্ট দেবো এমন সময় দেখলাম তারা চারজন আমাদের ট্রাকের একদম কাছাকাছি এসে পড়েছে। তারা যেন আমাদেরকে ভিতরে দেখতে না পায়, তাই আমি নাহিদকে নিয়ে কোনো রকম নিচে ঢুকে পড়লাম। তারা খুব ভয়ঙ্কর ভাবে হাসছিল। আমার বোঝা হয়ে গিয়েছে যে এগুলো কোনো মানুষ না। আমি যেন নিঃশ্বাস বন্ধ করে কোনো রকম কুঁজো হয়ে আছি। অনুভব করতে পারলাম তারা ধুমধাম করে সবাই ট্রাকের ছাদে উঠে গেছে। ছাদটা ছিল খোলা, উপরে ত্রিপাল দিয়ে মালসামানগুলো ঢাকা। তারা হাসতে হাসতে সেখান থেকে কিছু কাঠের মালসামান নিচে ফেলে দিল। আর একটা বাচ্চা যে দেখতে খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর ছিল, সে আমার ট্রাকের সামনের আয়নার সামনে এসে বসে পড়লো। মনে হচ্ছিল যেন কোনো বানরকে মেরে ভেতরের দৃশ্য দেখতে চাচ্ছে। কিন্তু ট্রাকে তখন শুধুমাত্র একটা হেডলাইট জ্বলছিল, এছাড়া আর কোনো রকমের আলো ছিল না। আমি অন্ধকারে নাহিদকে নিয়ে একদম নিচু হয়ে বসেছিলাম। ওই বাচ্চা আর ওকে মারা দেখে আমার যেন এখনই দেহ থেকে প্রাণ বের হয়ে যাবে এমন অবস্থা। ভয়ে কান্না চলে আসছিল। হয়তো নাহিদ এসব দেখলে আবারও চিৎকার করত। আমি মনে মনে শুধু আল্লাহর নাম ডাকছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর সবকিছু শান্ত হয়ে গেল। ওই বাচ্চাটাও আয়নার সামনে থেকে সরে গেল। কিন্তু ভয়ের কারণে আমি তখনও সেভাবে বসেছিলাম নাহিদকে নিয়ে। কেন যেন মনে হচ্ছিল ওই জিনিসগুলো আশেপাশে এখনো আছে, একদম দূরে কোথাও চলে যায়নি। সেভাবে বসে থাকতে থাকতে যখন আর কোনো শব্দ আসছিল না, তখন আস্তে আস্তে মাথা উঠালাম। চারদিকে চেয়ে দেখলাম কেউ নেই, তবে কাছের কিছু মালসামানা পড়ে গেছে। মালসামানাগুলো ওই জিনিসগুলোতে ফেলেছিল। বাইরে নেমে সেই মালসামানা ওঠানোর মতো সাহস আমার আর ছিল না। কোন রকম গাড়ি স্টার্ট দিয়ে সামনের দিকে এগোতে শুরু করলাম। আমার মনে হলো গাড়ির পেছন থেকে কেউ হাসছে। সাইডের আয়নায় তাকিয়ে দেখলাম ওই চারটা জিনিস আমার ট্রাকের পেছনে পেছনে এমন বিভৎসভাবে দৌড়াচ্ছে যে আমি এক মুহূর্তের জায়গায় 2 মুহূর্ত পর্যন্ত তাদের দিকে তাকিয়ে থাকলে হয়তো হার্ট অ্যাটাক করে মরে যেতাম। ওই ভয়ঙ্কর অবস্থা বলে বোঝানোর মতো নয়। সব জিনিস সবসময় শব্দে বোঝানো যায় না, সেগুলো শুধু অনুভব করার বিষয়। আমি বারবার আল্লাহর নাম ডাকছিলাম। ওই হাসির আওয়াজ আমার শির দাঁড়াবে ঠান্ডা এক শিহরণ নামিয়ে দিল। হঠাৎ আরো কিছুটা সামনে এগোনোর পর বাম পাশের একমাত্র হেডলাইটটা বন্ধ হয়ে গেল, আর আমি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে চলে গেলাম। এক গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়ি থেমে গেল। তবে লাইট বন্ধ হওয়ার সাথে সাথেই আমি গাড়ির গতি কমিয়ে দিয়েছিলাম, তাই প্রচন্ডভাবে ধাক্কা খেতে পারেনি। কিন্তু গাড়ি এখন যেভাবে রাস্তায় ঢালে পড়ে গিয়েছিল, সেটা আমাদের পক্ষে ওঠানো আর কোনোভাবেই সম্ভব নয়। এমন সময় নাহিদ জ্ঞান ফিরে পেল। ও বুঝতে পারলো যে গাড়িটা কাত হয়ে আছে। কোনো রকম আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি সবার আগে ওর মুখ চেপে ধরলাম। বললাম, একদম শব্দ করিস না আর ভয় পাস না। যদিও তখন আমার নিজের সারা শরীর ভয় কাঁপছিল। আমি কতটুকু বলতেই নাহিদ বুঝতে পেরেছিল যে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। ভয়ও আমার বুকের মধ্যে মুখ গুজে আমাকে ধরে রাখলো। এমন সময় আবার ওই হাসির আওয়াজ শুনতে পেলাম। হাসিটা ধীরে ধীরে কান্নায় পরিণত হয়ে গেল। আমার মনে হলো আমাদের গাড়ির পেছন দিকে কেউ দাঁড়িয়ে আছে। এমনটা মনে হওয়ার সাথে সাথে গাড়ি নিয়ে একটা ঝাঁকুনি খেলো। যদিও গাড়ি ঝাঁকুনি খাওয়ার কোনো প্রশ্নই ছিল না। ভয়ে আমারও এমন অবস্থা হয়েছে যে পারছি না নাহিদকে এখানে একা রেখে দৌড়ে পালিয়ে যাই। কিন্তু ওর হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম। ও যেমন আমাকে পেয়ে কিছুটা নিরাপদ মনে করছিল, আমিও ঠিক সেরকম ওকে পেয়ে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছিলাম। কারণ এরকম পরিস্থিতিতে আমি একা থাকলে হয়তো মরে যেতাম। এখন তো তাও 2 জন মানুষ একসাথে আছি। আমি আবারও নাহিদকে ফিস ফিস করে বললাম সিটের মধ্যে একদম যতটা পারে নেতিয়ে থাকতে, কারণ আমাদের এখন এখান থেকে বের হওয়া অসম্ভব। কোনো একটা খারাপ জিনিস আশেপাশে আছে, আর ট্রাক এখন ঢাল থেকে ওঠানো সম্ভব নয়। তখন আমি যা খেয়াল করলাম তা হয়তো নাহিদ দেখলে আবার চিৎকার করত, আর তার এবারের চিৎকারই হতো আমাদের দুজনের জীবনের শেষ। নাহিদ আমার বুকের মধ্যে ওর মুখ গুজেছিল। আমি নিচু হয়ে বসে থেকে শুধু কোনো রকম চোখ দিয়ে দেখছিলাম গাড়ির সামনের আয়নার দিকে। তখন আমি দেখলাম একটা কালো মানুষের মতো কিছুটা দেখতে গাড়ির চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। তার উচ্চতা এত বেশি ছিল যে হাঁটু দেখা যাচ্ছিল ট্রাকের আয়না দিয়ে, আর ওপরের অংশ দেখা যাচ্ছিল না। এটা দেখে আমার যেন কেমন হাত পা অবশ হয়ে যাচ্ছিল। নাহিদকে জড়িয়ে ধরে রেখেছিলাম, কিন্তু হাত পা অসাড় হয়ে আসার কারণে আপনা আপনি হাত ছুটে গেল। কিন্তু নাহিদ একটু শক্ত করলো না আর আমাকে ছাড়লো না। ওই জিনিসটা প্রায় 3 বার ট্রাকে চক্কর লাগিয়েছিল, তবে তার পায়ের কোনো শব্দ ছিল না। রাত তখন প্রায় 2টা। আমি ভোর হওয়ার অপেক্ষা করছিলাম। শুধুমাত্র ভোর হলে এখান থেকে হয়তো বেঁচে ফেরা সম্ভব হবে। আবহাওয়া আজ পর্যন্ত আমাদেরকে এভাবে লুকিয়ে থেকে নিজেদেরকে বাঁচাতে হবে ওই জিনিসগুলোর হাত থেকে। এছাড়া কোনো রাস্তা ছিল না। আমি চোখ বন্ধ করে এক মনে আল্লাহকে ডাকতে থাকলাম। মনে মনে বললাম, হে মাবুদ, আজ প্রাণ বাঁচাও, 2টা রোজা রাখবো। বারবার এগুলো বলছিলাম আর আমার চোখের পানি চলে এসেছিল ভয়ে। প্রায় আধা ঘন্টার মতো সময় পার হলে
ওই জিনিসগুলো আলাপচারিতা একদম বন্ধ হয়ে গেল। আমি মনে মনে আফসোস করছিলাম যে কেন ওই বৃদ্ধ লোকটার কথা শুনলাম না। আমি একটা বাচ্চার জীবনও ঝুঁকির মধ্যে ফেললাম। ও আমাকে একবার বলেছিল যে বুড়ো লোকটা তো আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে নিষেধ করেছেন, কিন্তু আমি ওর কথায় কোনো পাত্তা দেইনি। আমার নাম নিতে নিতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। সূর্যের আলো গাড়ির মধ্যে পড়লে ঘুম ভাঙে আমার। আমি আচমকা চমকে উঠি, আমার শরীর একটা ঝাঁকুনি লাগে। এই কারণে নাহিদেরও ঘুম ভেঙে যায়। ওর চোখে নিচে কালো হয়ে গিয়েছিল। আমাকে ফিস ফিস করে বলল, ভাই সকাল হয়ে গেছে, আমরা কি বেঁচে গেছি? ওই জিনিসগুলো কি চলে গেছে? আমি ওর হাত দুটো জড়িয়ে ধরে বললাম, নাহিদ তুই আমাকে মাফ করে দে, আমার একটুখানি অসাবধানতার কারণে তোর জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছিলাম। আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমরা আস্তে আস্তে একটু সাহস সঞ্চার করে গাড়ির বাইরে দেখলাম আমাদের গাড়িটা অনেক পাকা হয়েছিল। একটা লম্বা গাছের সাথে ঠেস খেয়ে আটকে গিয়েছিল। আমি কোন রকম গাড়ি থেকে বের হলাম, তারপর নাহিদ বের হলো। দুজনে একসাথে মিলে আশপাশে খোঁজ করে কিছু মানুষকে জোগাড় করলাম। তারা সবাই মিলে টানা 3 ঘন্টা অক্লান্ত চেষ্টার পর গাড়িটা রাস্তায় ওঠাতে সফল হয়। আমরা সবার ধন্যবাদ আদায় করি। সেখানে আরো একজন বৌদ্ধ লোক ছিল। তিনি আমাকে কিছুটা রাগ করে বললেন, আসার সময় কি তুমি এই রাস্তার মুখে কোনো দোকান দেখেছিলে? আমি বললাম, জি দেখেছিলাম, আর উনি আমাদের এই রাস্তা দিয়ে আসতে নিষেধ করেছিলেন। তারপর বৃদ্ধ লোকটা বলল, তোমরা জওয়ান মানুষ, তোমাদেরকে আর বড়দের কথা গায়ে লাগে? অবশ্যই বৃদ্ধ লোকটা কেন এই কথা বলছিল তা আমি বুঝতে পারছি তখন। তাই আমি চুপ করে তার কথা শুনছিলাম। তারপর তিনি আমাকে একটু রাগারাগি শেষে মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন এবং বললেন যে আমি যেন ভবিষ্যতে এসব জিনিসগুলো আর অবহেলা না করি, বড়দের কথা শুনেও মেনে চলি। তারপর সেদিনের মতো আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নাহিদকে নিয়ে গন্তব্যের দিকে রওনা দিয়ে দিই। দীর্ঘ সময়ের পর অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে মালামাল বুঝিয়ে দিই। অবশ্য কিছু কাঠের জিনিসের জন্য কথা শুনতে হয়েছিল। বুঝিয়ে বলার পরেও তারা বিশ্বাস করেননি। যাই হোক, আমরা আবার ঢাকায় ফিরে আসি। নাহিদের টানা 10 দিন প্রচন্ড জ্বর থাকে। আমার শরীর যদি অসুস্থ ছিল না, কিন্তু গলার মধ্যে কিছু আঁচড়ের দাগ ছিল। তবে জান নিয়ে ফিরে আসতে পারার জন্য ওই 2টা রোজা রাখি আমি। নাহিদ টানা 10 দিন জ্বরে ভোগে। ইমরান ভাই, এই ছিল আজকের ভিডিওর আরো একটি চমৎকার ঘটনা। 2015 সালের কথা। আলাইনা তখন ঢাকার উত্তরায় বসবাস করেন। তিনি বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। তো তাদের বাসা বেশ ছিমছাম ছিল, গোছালো উত্তরাতে, কিন্তু সেই বাড়িটা তার বাবা ভাঙার প্ল্যান করেন। তারা বাড়িটা তৈরি করবেন নতুন করে। এই সময়টাতে তার বাবা তাদের নিয়ে মুভ করে গেলেন গাজীপুরে। তাদের একটা বাড়ি ছিল, বাংলো বাড়ি। এটা তার বাবা অনেক আগে করেছিলেন সেখানে। এই বাড়িতে আগে তারা বেড়াতে আসতো মাঝে মাঝে। তারা সবাই মানে টাইম কাটাতে আসতো, ছুটি কাটাতে আসতো। তারা, তার খালামণিরা অনেকে এসে এখানে সময় কাটিয়ে যেত। একেবারেই বেশ বড় করে করা বাড়িটা, এবং আসলে এটা বাগান বাড়ি, কারণ গাছগাছালি আছে চারিপাশে, বেশ অনেক দূর পর্যন্ত এই বাগান তাদের। তার বাবা এখানে আমের বাগান করেছেন, পেয়ারার বাগান করেছেন। আর তারপরে বেশ খানিকটা ফাঁকা জায়গা তাদের, ওইখানে কোনো চাষাবাদ হয় না, একেবারে বিস্তৃত জায়গা, ঘাস বড় বড় হয়ে গেছে, এবং তার পাশে বাউন্ডারি ওয়াল। ওই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হলো মানুষের ফসলি জমি ইত্যাদি ইত্যাদি, নদীও আছে দূরে। তো মোটামুটি বাড়িটা কিন্তু একদম নিঝুম। দিনের বেলা অনেক পাখি থাকে, পাখি ডাকতে থাকে চারিপাশে, এবং সন্ধ্যার পর বেশ মানে ভুতুড়ে বাড়ির মতো লাগে। তো এই বাড়িতে আসাটা এলাইনার খুব একটা পছন্দ হয় না, এই কারণ সে একা চলাফেরা করতো। যখন সে থাকতো উত্তরাতে, সে বাসে করে চলে যেত তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এখান থেকে যাওয়াটা বেশ কঠিন, কারণ এই তাদের বাড়িটা হচ্ছে এমন যে রাস্তার পাশে যে রাস্তাটা দিয়ে গেছে, সেই রাস্তার পাশ থেকে তাদের বাড়ির মূল গেট, সেখান থেকে অনেক দূর হাঁটতে হয়, বা গাড়ি নিয়ে আসলেও বেশ অনেকখানি চলে তারপর আসতে হয় তাদের গাড়ি বারান্দায়। তো গাড়ি যদি না থাকে সে মোটামুটি আটকা, কারণ ওখানে দাঁড়ায় থেকে বাস পাবে এমনও কোনো কথা নাই। যদিও এলাইনা মোটামুটি নিজে চলে স্বাচ্ছন্দ্য ফিল করে, সে বাসে উঠতে পারে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এই বাড়িতে আসার পর এটা একটা বড় সমস্যা হয়ে গেল। সে বাসায় একটু মানে গাইগুই করলো যে এইখানে যে আমরা থাকতেছি, এখানে কেন থাকতেছি, আমরা তো অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতে পারতাম আমার ইউনিভার্সিটির কাছে, অথবা আমাকে কোনো হোস্টেলে দিয়ে দাও। তো তার বাসায় এগুলো কিছুই শুনবে না। তার বাবা বলতেছিল যে তার বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন তো সম্ভবই না। তো এটাতে তার মন আরো খারাপ হয়ে গেল। এখন কিছু করার নাই, তার বাবা খুব স্ট্রিক্ট মানুষ। এই বাসায় থাকতে হচ্ছে তাকে। বাসাটা তার একটু অন্যরকম লাগলেও বেশ ভালো লাগতো, কারণ হচ্ছে এই বাসার ছাদে উঠলে, এই বাসার ছাদটা হচ্ছে 2 তলার উপরের ছাদ, এবং প্রত্যেকটা ফ্লোর একটু উঁচু, পুরোনো আমলের বাড়ির মতো উঁচু করে করা হয়েছে, যেহেতু বাংলো বাড়ি। তো ছাদে উঠলে তাদের যে পাশের যে রেলিংটা খুব সুন্দর করে কাজ করে করা হয়েছে, খুব সুন্দর করে, ভালো মুন্সিয়ানা দেখাইছে। যারা কাজ করছে তারা খুব ভালো মতো করছে কাজটা, রাজমিস্ত্রিরা। তো সেই সুন্দর রেলিং এ দাঁড়াইলে খুব লাগতো তার কাছে, বেশ লাগতো, বেশ সুন্দর করে রং করা।
ওখান থেকে দাঁড়ালে দেখা যেত তাদের যে এই গাছগাছালি বাগান, সেগুলোর উপরই ভাগটা দেখা যেত, গাছের অংশ মনে হচ্ছে পুরো একটা গাছের একটা সারি ভাবে দেখা যেত। এবং সেখান থেকে দূরে তাদের সেই বাউন্ডারি ওয়ালের ওই পাশে হালকা যে সবুজ ক্ষেতের অংশ এবং দূরে নদী, এগুলো দেখা যেত। এগুলো তার কাছে খুব ভালো লাগতো। আর বাসার মধ্যে মা থাকতো, আর তার খালাতো বোনরা আসতো বেড়াতে। তো মোটামুটি এইভাবে সময় কাটতেছিল অ্যালিনার। তো যাই হোক, এই সময়ের মাঝেই তার বিয়ের কথা আরো বেশি জোরালো ভয়ে পাকাপাকি হওয়া শুরু করে। তো এটাতে একটু তার কাছে মন খারাপ হয়, কারণ সে এত দ্রুত বিয়ে করতে চাচ্ছিল না, কিন্তু বাসার চাপাচাপি ইত্যাদিতে সে এখন বলে আচ্ছা ঠিক আছে, রাজি হয়ে যায়। তো বাসায় বেশ আয়োজন চলছে তাদের বাসায়। আর তখন এরকমই ঝড়ো একটা মৌসুম। এরকম সময় একদিন তার বিয়ের কথা ঠিক হয়ে গেল যে অমুক দিন বিয়ে হবে। তো বাসায় বেশ তোড়জোড়, তার খালারা আসছে, সবাই আসছে, খুব আয়োজন হচ্ছে বাসায়। তো অ্যালিনের কাছে কেমন জানি একটা মিশ্র অনুভূতি হচ্ছে। মানে এই বাসায় উঠলাম, এই বাসায় এসে এই বাসাটাকে আমার ভালো লাগা শুরু করলো, এখন চলে যেতে হবে এখান থেকে, নিজের কাছে জানি কেমন লাগছে। তো এইভাবে করে তার সময় কেটে যাচ্ছে। তো এর মধ্যে বিয়ের পুরোপুরি ডেট ফিক্সড হয়ে গেল যে কবে হলুদ, কবে বিয়ে ইত্যাদি ইত্যাদি। তো অ্যালেইনাদের বাসায় বিশাল একটা উৎসবমুখর পরিবেশ। নিকট আত্মীয়রা চলে আসছে, খালা, মামা, চাচি, ফুপু এরা আসছে, সবাই বেশ আনন্দ করছে। অ্যালেইনার মনেও একটা মিশ্র অনুভূতি। সে আসলে মনে হচ্ছে যে স্বপ্নে দেখছে, সবকিছু তার কাছে মনে হচ্ছে যে একটা স্বপ্নে দেখা জগৎ। তো এরকম দেখতে দেখতেই তার হলুদের দিন চলে আসলো। তো হলুদ নিয়ে তাদের ওখানে কথা হয়েছে এরকম যে ছেলে আর মেয়ে তারা একই দিনে হলুদ করবে। কেউ কাউকে হলুদ দিতে আসবে যাবে না, তবে ছেলের বাসা থেকে একটা ডালা পাঠাবে, ওই মাছ আর কি পাঠায়, এবং মেয়ের বাসার থেকেও যাবে একটা ডালা নিয়ে। এরকমই তাদের মধ্যে একটা কথাবার্তা হয়েছে। তো অ্যালাইনাকে হলুদ দেওয়া হবে, বাসার সবাই হলুদ দেবে। তো এই জিনিসটা অ্যালাইনা সবসময় দেখছে বিভিন্ন অনুষ্ঠানে, বাট তার নিজের হবে তার কাছে জানি কেমন লাগতেছে। তো সকাল থেকে বেশ ব্যস্ততা, সারাক্ষণ বাসার মধ্যে দেখলো যে আত্মীয় স্বজনরা গল্প করতেছে, যারা বাইরের থেকে আসছে, মানে আত্মীয় স্বজন, তারা মিষ্টি খাচ্ছে, বিভিন্ন রকম রান্না হচ্ছে, গল্প গুজব হচ্ছে। বিকেলের দিকে অ্যালাইনাকে বলা হলো যে তাকে গোসল করতে নিয়ে যাবে তার ওই খালা, তারপর বান্ধবী এরা তাকে তারপর এনে তাকে ডিফারেন্ট শাড়ি পরায়, তারপর নাকি গায়ে হলুদ দিবে, এরকম আর কি তাদের যেসব কালচার হলুদের দিন মানুষ প্র্যাকটিস করে সেগুলো আর কি। তো সেরকম ভাবে হলো, তাকে নিয়ে সাজানো হলো, ফুলের গয়না টয়না দিয়ে হলুদ শাড়ি পরানো হলো, এবং দেখা গেলো কাঁচা হলুদ বাটা হয়েছে, সেগুলো রাখা হয়েছে, বিভিন্ন জিনিস তাকে সাজাচ্ছে। এবং তাদের একটা রুম ছিল, লিভিং রুম, যেটা বেশ বড় এবং চারিপাশে জানালা খোলা, চারিপাশে মানে এক একটা থাই অ্যালুমিনিয়ামের শাটার দিয়ে বন্ধ করে এক এক পাশে। তো ওইটাতে বসা হলো। বেশ গুমোট দিন ছিল দেখে ওই শাটার গুলো দুই পাশ থেকে খুলে দিছে। অ্যালাইনাকে বসানো হয়েছে একটা স্টেজ করে এই পাশে। স্টেজের মধ্যে বসে অ্যালাইনা দেখতেছে সেই খোলা জানালা দিয়ে, দূরে দেখা যাচ্ছে গাছের সারি, গাছগুলো নড়তেছে এবং মেঘে মেঘে ছেয়ে যাচ্ছে চারিদিক, মানে তখন বেলা প্রায় পড়ে যাচ্ছে। অ্যালাইনা দেখে তার মনটা কেমন যেন বিষাদে ছেয়ে গেল। সে চিন্তা করলো যে এই বাসা থেকে বিদায় নিয়ে নিব, বাবার বাসা থেকে। মনটা কেমন যেন খারাপ হচ্ছে, সেখানে আনন্দ লাগার বদলে তার মনটা একটু খারাপ হচ্ছে। তো দেখলো যে মেঘ ছেয়ে যাচ্ছে, অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, কোনো ঝড় বৃষ্টি আসবে এরকম। তো তার বান্ধবীরা সবাই জিনিসপত্র গোছাতে ব্যস্ত। তার যে স্টেজ করছে, তাকে যেখানে বসাইছে সেখানে জিনিসপত্র নিয়ে আসছে, এবং সে শুনতেছে যে ছেলের বাসার থেকেও ডালা আসবে, সেখানে আরো জিনিসপত্র থাকবে। তো এগুলো কথা বলতে বলতে এই সময় অন্ধকার হয়ে আসলো। তার রুমের মধ্যে তার কয়েকটা ছোট কাজিন আর দুইটা বান্ধবী, তারা এটা ওইটা নাড়াচাড়া করতেছিল। তো হঠাৎ করে প্রচন্ড বাতাস ছুটলো, এবং ওই তাদের গাছপালা, তার বাসার একদম পাশে কয়েকটা আম গাছ ছিল, সেখান থেকে ছিটে ছিটে আম ছিল গাছে। আমগুলো ছিটে ছিটে এসে তাদের জানালায় বাড়ি খেলো, কয়েকটা ভিতরে ঢুকে গেল। তো কাজিনরা চিৎকার করে উঠলো, হই হই করে চিৎকার করে উঠলো যে আম নিবে ইত্যাদিতে। বান্ধবী গুলো বলতেছে এই আম পড়ছে, ঘরের মধ্যে ঢুকে গেছে, দাঁড়াও। তারা এরকম হাতাচ্ছে, মানে তারা ওইটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো তারা এই হই হুল্লোড় করতে করতে, কয়েকদিন কাড়াকাড়ি করতে করতে দেখলো যে ইলেকট্রিসিটি চলে গেল এবং ঘরটা অন্ধকার হয়ে গেল। তো এই বাসায় জেনারেটর আছে, জেনারেটর চালানো হয় নাই তখনও। ঘরটা কেমন অন্ধকার হয়ে গেছে, এবং দেখলো যে আকাশ, এখান থেকে অ্যালিনা দেখতেছে যে আকাশটা অন্ধকার হয়ে গেছে, পুরা ডার্ক, মানে একেবারে মানে কালচে, অনেকটা ছাই রঙের মেঘ ঢেকে গেছে চারিদিকে। এমনি তো সন্ধ্যা হয়ে আসতেছিল এর মধ্যে, এবং কড়কড় শব্দে বাজ পড়তেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং ঝুম করে বৃষ্টি নামলো। তো ঘরের মধ্যে কিন্তু বৃষ্টির পশলা ঢুকে গেল, ওই যে খোলা যে জানলাটা ছিল, যেটা দিয়ে ওই যে আম ঢুকছিল। অ্যালিনা দেখলো যে কেউই নাই ঘরের মধ্যে, সবাই চলে গেছে। তো সে তাড়াতাড়ি উঠে গেল তার ওখান থেকে, সেখানে ঘর ভিজে যাচ্ছে, সেটা তো আর সে হতে দিতে পারে না।
তো সে যে জানালাটা এরকম টেনে দিচ্ছে, তো জানালাটা যখন নাকি সে টেনে লাগাইতেছে শাটারটা, এই সময় তার কাছে হঠাৎ মনে হলো যে আম গাছটা যে দুলতেছিল তখন কিন্তু আলো আধারি চারিপাশে, হ্যাঁ, মানে মানে আলো হারায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তার কাছে মনে হলো ওই আম গাছের মধ্যে কেউ একজন দাঁড়ায় আছে, 2 হাত দিয়ে 2টা ডাল ধরা আর 2 পা ওই আরেকটা ডালের মধ্যে, মহিলা, হ্যাঁ, এবং তার মাথাটা একটা ডার্ক শাড়ি দিয়ে ঢাকা, মানে কালো খয়েরি টাইপের শাড়ি, মেঘের কালারের মতো একটা শাড়ি দিয়ে তার মুখটা ঢাকা, এবং লাল রঙের, লাল টকটকে রঙের একটা ব্লাউজ পরা, মানে মুখটা ঢেকে রাখছে, 2 হাত দিয়ে 2টা ডাল ধরে রাখছে, 2 পা আরেক ডালে, এরকম সে দেখতেছে এবং ডাল নড়তেছে, সেই মহিলাও নড়তেছে এখান থেকে। তো জিনিসটা এত ভীতিকর ছিল, এলেইনার প্রচন্ড ভয় লাগছে এই সিনটা দেখে। সে জানালাটা বন্ধ করতে যেও, মানে জানালাটা কিন্তু অল্প মানে লাগাই ফেলছে, সে সামান্য একটু ফাঁক, এইভাবে সে লাফ দিয়ে পেছনে চলে আসছে ভয়ে, কেননা গাছটা তাদের জানলা থেকে বেশি দূরে না, ওই যে আম উড়ে আসছে, বোঝা গেছে, বুঝতে পারছেন তো যে কতটুকু ডিফারেন্স। তো সে লাফ দিয়ে পিছনে চলে আসছে, পিছনে এসে দেখতে তার পায়ের নিচে ভেজা আর কি, যেখানে পানি পড়ছে অলরেডি, এই বৃষ্টির পানি ঢুকে গেছে যেখানে। তো সে পিছাতে পিছাতে সে চলে আসলো তার স্টেজের ওইখানে, এবং সে ওই পাশে যেতে ভয় পেতেছে, এতটাই ভয় পেয়েছে সে আকস্মিক এই জিনিসটা দেখে, যে সে যে ওই রুমে যাবে, ওই রুমে কিন্তু অন্ধকার, তার পাশের রুমটা আরেকটা বড় লিভিং রুম, সেটা আরো বড় লিভিং রুম, লাইক ওখানে 3 সেট সোফা ফেলা আর কি, মানে বেশ বড় 3 সেট সোফা ফেলা, বেশ বড় কার্পেট বিছানো, স্যান্ডেলিয়ার লাগানো, ওই জায়গাটা একদম অন্ধকার। সে ভয় না ওই রুমেও যায় নাই, সে ভয়ে সেই তার যে স্টেজ সেখানে উঠে বসে, কারণ ওখানে বালিশ টালি দেয়া পিছেই, তো ওইটার সাথে সে সেটে গেছে ভয়ে, কুকড়ায় গেল, সে কুকড়ায় গেল। এই সময় শুনলো ওই রুম থেকে কথা বলতেছে, এই ছেলে পক্ষর গাড়ি আসছে, মাছ নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, দেখ মাছ এলিনার কাছে আন। শুনতেছে মানে হই হুল্লোড় কাজিনদের। তো দেখলো যে কয়েকজন ওইখান থেকে তো আলো আসলো, অ্যাজ ইফ মানে কোন একটা আলোর সোর্স আসতেছে। এলিনা বুঝতে পারছে, তার প্রচন্ড ভয় লাগছে, সে পুরো কুকড়ায় যাচ্ছিল, কিন্তু আলোর সোর্সটা দেখে তার একটা সাহসও লাগতেছে, সে মনে হচ্ছে চিৎকার করবে। তার চোখটা কিন্তু এখন ওই গাছের দিকে, এবং গাছের দিকে সে তখনও দেখতেছে ওই যে মহিলাটা ঝুলতেছে গাছের মধ্যে। আলোটা যখন কাছে আসলো, এসে ওই রুমের মধ্যে ঢুকছে, দেখলো একটা চার্জ লাইট নিয়ে ঢুকছে তার কাজিনটা, এবং হাতে একটা কুলার মধ্যে এত বড় একটা মাছ, মানে এরকম বড় একটা কাতল মাছ, সেটার মুখের মধ্যে টাকা না কিছু দেওয়ার। তো ও সে এত ভালো মতো খেয়াল করতে পারে, সে দেখছে এরকম, তার চোখটা কিন্তু ওইটার দিকে এক নজর গেছে, আর একদিকে গেছে গাছের দিকে। সে 1 সেকেন্ডের মধ্যে দেখলো যে ওই যে সে মহিলাটাকে দেখছিল, মহিলাটা তাদের যে ওই যে মানে জানালার উপরে ল্যাপটায় আছে, তার মুখটা এরকম ঠেসে ধরে ল্যাপটা আছে, মুখটা দেখা যাচ্ছে না, শুধু কাপড় দিয়ে যে মাথার ঘোমটাটা ঢাকা সেটা দেখা যাচ্ছে। 1 হাত গ্লাসের এই পাশে পানি অনেকটা ল্যাপটায় গেছে, আর 1 হাত দিয়ে সে জানলা ফাঁক করে ঢুকছে ভিতরে। এলেনা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, তার আর কোনো মানে কিছু খেয়াল নাই। তো বাসার মধ্যে সবাই ভয় পেয়ে গেল, এবং মাছটা ওখানে ফেলে রেখেই তারা দৌড় দিল কয়েকজন। এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা যখন সবাই গেছে, তারা নাকি সবাই চলে গেছিল। এটা এলেনা পরে শুনছে, তার তো সেন্স ছিল না। সবাই নাকি মাছ সহ তাকে ওখানে ফেলে রেখে চলে গেছে, তারা একটু ভয়ও পাইছে তার চিৎকার দিবে সহ দেখে। তো যাই হোক, কয়েক মিনিটের মধ্যে বাসা থেকে তার খালা, তার মা সবাই আসলো দৌড় দিয়ে উপরে। আসার পরে দেখতেছে যে সে বেহুশে পড়ে আছে, এবং ইলেকট্রিসিটি তখনও নাই, এর মধ্যে জেনারেটর অন করতে বলা হয়েছে। তাদের কেয়ারটেকার অনেকক্ষণ জেনারেটর অন করলো, আলো জ্বলছে। তো দেখা গেল যে এলাইনার শরীর শক্ত হয়ে সে বেহুশে পড়েছে, দাঁত আটকায় গেছে তার। তো খুবই অন্যরকম কথা, তার খালারা বলতেছে এটা তো মানে অন্যরকম একটা ব্যাপার হলো, অলক্ষী হলো, এই ধরনের কথাবার্তা বলতেছে। তো তার আম্মা মোটামুটি ব্যাপারটা টেক কেয়ার করলো, বলে কি হয়েছে, কে জানে কি দেখে ভয় পেয়েছে, এই তোরা মাছ আনছিস কেন? তার মা বলতেছে মাছ আনছিস কেন? বাংলাদেশে কিছু মানুষ, আমাদের মুরব্বীরা, যদিও এগুলা কিন্তু আমাদের ধর্ম মতে তেমন কিছু এই ধরনের কথা প্রচলিত নাই, বাট মুরব্বীরা কিছু জিনিস বিশ্বাস করে আগের আমল থেকে, এটা আমি নিজেও শুনে আসছি, যে কাঁচা হলুদ দিয়ে কোথাও এরকম থাকা, তারপর মাছ নিয়ে এরকম। তার মা বলতেছে একে তো কাঁচা হলুদ দেয়া, তারপর আবার বিয়ের মেয়ে, তারপর সন্ধ্যার সময় তোরা মাছ নিয়ে তার সামনে আসছিস, একেবারে সন্ধ্যাটার সময়। এই বলে তার মা চিল্লাচিল্লি করে সবাইকে সরাইলো, মাছ শুদ্ধ সরাইলো, এবং তাকে ওই চামচ দিয়ে তার মুখ খুললো, দাঁত খুললো, মানে মুখ হা করাইলো আর কি। তারপর পানি টানি ছিটাই ইটি করে তারপর দেখলো যে তার হুঁশাসটা, সে ভয়ে এরকম তাকাইলো, চোখ বড় বড় করে চিৎকার করে চোখ উল্টায় আবার বেহুশ হয়ে গেল। এবং সে নাকি হাত পা এরকম থরথর করে কাঁপতেছিল, 4 হাত পা সোজা করে দিয়ে। এগুলো এলাইনা শুনছে পরবর্তীতে তার কাজিনদের কাছে, যে তার কি অবস্থা হয়েছিল। তার কাজিনরা ভয়ে একদম কুকড়ায় গেছিল, তাদের মুখে কোনো কথা নাই। তো যাই হোক, তার মা তো ভয়ে কান্নাকাটি করতেছে, তার ফুপু দোয়া দরুদ পড়তেছে,
তো তার বাবার কাছে গেল খবরটা, তার বাবা বলল যে হ্যাঁ, এই তো মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসতে পাঠাইতেছে। তারা বুঝছে যে কিছু একটা মানে এরকম উপরি জিনিস হয়েছে বা উপরি কোনো ব্যাপার হয়েছে। তো তার বাবা পাঠাই দিলেন গাড়ি সহ ইমাম সাহেবকে আনতে। অনেকক্ষণ পর মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসা হলো। তো তিনি এসে দেখলেন, দেখে বললেন যে মেয়ের উপরে কোনো খারাপ জিন বা কিছু মানে করছে, এখানে নজর দিছে। তো তিনি ঘরে ঢুকেই নাকি ইমাম সাহেব বলছেন যে এই ঘরের মধ্যেই খারাপ জিনিস আছে, আপনারা সবাই এখান থেকে সরেন। তিনি নাকি সরাই দিছে। তো এলাইনার বাবাকে রাখছে, মাকে রাখছে, এই দুইজনকে রেখে তিনি ঘরের মধ্যে দোয়া পড়া শুরু করলেন। মানে খুব গম গম কণ্ঠে দোয়া পড়তেছিলেন তিনি। তো এলিনার কাছে নাকি এই যে এই স্মৃতিটা, যে তার কাছে কিছু কিছু ভাষা ভাষা ভাবে মনে আছে যে সে খাটের মধ্যে শুয়ে আছে, তার মা তাকে ধরে রাখছে চেপে, তার বাবা বসা কাছে, আর হুজুর ওই ইসের সামনে দাঁড়ায়, মানে তাদের যে স্টেজটা বানিয়েছিল ওখানে দাঁড়ায় জোরে জোরে জানলার দিকে তাকায় তিনি দোয়া পড়তেছেন। এবং ঘরের মধ্যে মানে আলো কমায় দেয়া, মানে একটা টিউব লাইট জ্বলতেছিল ওখান থেকে। তো তিনি ঘম ঘম করে দোয়া পড়লেন, অনেকক্ষণ দোয়া পড়ে তারপর তিনি জানালা বন্ধ করলেন। জানালাগুলোর মধ্যে উনি মানে কিছু একটা করছেন আর কি, সামথিং উনি করছেন। জানালাগুলো বন্ধ করছেন, ঘরটাকে বন্ধ করছেন, তারপর এলাইনাকে ঝাড়লেন এবং ঝেড়ে তাকে মানে করলেন। তো তার তখন নাকি হালকা শরীরটা হালকা হওয়া শুরু করছে হুজুর ঝাড়ার পরে। তো হুজুর পানি ছিটাই দিলেন, করলেন এবং বললেন যে এই পড়া পানিটা খাওয়াবেন, মেয়ের তো বিয়ে, এখন কিছু করার নাই এবং ওকে কেউ একা রাখবেন না, মানে একা রাখেন না। হ্যাঁ, খারাপ জিনিস ছিল আপনাদের এই পুরা এখানে, খারাপ জিনিস আছে, ওই পুরা এই বাগানটার মধ্যে খারাপ জিনিস আছে। এই রুমের মধ্যে আসছিল, এই রুমের মধ্যে আসছিল। তখন তার আম্মাকে বললো যে মেয়ে কি করছে এখানে, কিভাবে বসা রাখছেন? তখন বললো যে এইভাবে বসা রাখছিলাম। তখন ওই যে ওর মাছ বলে, মাছ আনছেন কেন এখানে? ভাবে করে মাছ আনার জিনিস, ঠিক সন্ধ্যার সময় পিশাচ আছে এখানে আজে বাজে, এটা আপনারা বুঝেন না, ঝড়ের সময় অনেক কিছু চলাফেরা করে। যাই হোক, তিনি দোয়াদের উপর ফু দিলেন এবং বললেন যে এই যে আপনারা যে এই অনুষ্ঠানটা করতেছিলেন, এইটাও আসলে মানে সত্যি কথা বলতে যে এটারও কোনো প্রয়োজনীয়তা আসলে ছিল না, বিয়ের মধ্যে বিয়ের অংশ এগুলা না। যাই হোক, এখন কি করবেন আপনারা? করেন, ওকে দেখেন, ওর সাথে কেউ থাকেন, একলা রাখেন না ওকে। আর আপনাদের যে স্বভাবতই বিয়ের ব্যাপার, ওকে তো কালকে পাঠাবেন। এই ব্যাপারটাও নিয়ে বেশি কথা যদি আপনারা বলেন তাও একটা সমস্যা হবে, আমি বুঝতে পারছি। যাই হোক, আমি দোয়া দরুদ পড়ে দিছি এবং আপনারা পড়বেন, আমল করবেন, মেয়েকে একলা রেখেন না। হ্যাঁ, খারাপ জিনিসের নজর পড়লে নতুন বিয়ের সময় তো এগুলা একটু সমস্যাও হয়। তো যাই হোক, হুজুর দোয়া দরুদ পড়ে দিয়ে ওখান থেকে চলে গেলেন ওই দিন রাতে। তো রাতের বেলা এলাইনার সাথে তার মা ছিল, ফুপু ছিল, সে নাকি সারা রাত ভয় পাইছে। সে বলছে যে রাতের বেলা সে যখন ঘুমাতে গেছিল, তার কাছে বারবার মনে হচ্ছিল যে তাদের ঘর দিয়ে কে যেন ঢুকে গেল দরজাটা দিয়ে। মানে সে শুয়ে আছে, তার মা ধরে রাখছে, ফুপু ধরে রাখছে, তার বারবার মনে হচ্ছিল যে ঘরের দরজা দিয়ে কেউ ঢুকতেছে, এসে হঠাৎ করে হন হন করে ঢুকতেছে। এটা তার বারবার একটা ভিজুয়ালাইজেশন আসতেছিল যে এই আলো আধারি ঘেরা ঘরে, কারণ সেখানে কিন্তু ডিম লাইট জ্বালানো ছিল, মনে হচ্ছে হন হন করে কেউ ঢুকে যাচ্ছে এরকম লাগতেছিল তার কাছে। আর সে বারবার মনে হচ্ছিল দূরে সে কোনো হাসির আওয়াজ শুনতেছে, অনেক দূরে, ঘর থেকে বাইরে দূরে হাসির আওয়াজ শুনতেছে। তো সে খুব ভয় পাইছে। আর যখন তার ঘুম আসলো, সে ঘুমের মধ্যে ওই মহিলাটাকে দেখলো, ওই যে সেই মানে ঘুমটা টানা, এবং সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বিছানায় শুয়ে আছে, তার পাশে ওই মহিলা দাঁড়ানো, তাকে দেখে বলতেছে তোরে লয়ে যামু, তোরে লয়ে যামু, চিন্তা করিস না, লয়ে যামু, হলুদ লাগাইছিস না, লয়ে যামু, সুন্দর গান আসে, সুন্দর বাসনা আসে, তাকে নাকি এটা বলতেছিল। তাহলেই না খুব ভয় পেয়ে ঘুমের মধ্যে থেকে চিৎকার করে উঠছে। তো যাই হোক, তার তো কিন্তু পরের দিনই বিয়ে। তো পরদিন সকাল পর্যন্ত তাকে অনেক টেক কেয়ার করে পরদিন নিয়ে যাওয়া হলো তারে, যে মোটামুটি টেক কেয়ার করা হলো। তার আম্মা গোসল করালো, মানে তারা ফ্যামিলিগতভাবে বিশ্বাস করতো যে সোনার উপর পানি দিয়ে গোসল করলে পবিত্র হয়। তো তারা পারিবারিকভাবে বিশ্বাস করতো এটার কোনো বেজ এরকম পাওয়া যায় না। যাই হোক, তাকে ওইটা দিয়ে গোসল করানো হলো। তারপর তার ফুপু জমজমের পানি খাওয়াইলো তাকে। তারপরে তার বিকেল বেলার দিকে যেটা হলো যে তাকে সাজায় গোজায় বিউটি পার্লার থেকে নিয়ে গেল বিয়ের অনুষ্ঠানে। তো সেখানে সে একটা ঘোরের মধ্যে ছিল, আসলে খুব একটা ক্লিয়ারলি সে এত মানে মনেও করতে পারতেছে না, এরকম একটা ধকল গেছে তার আগের দিন, আর তারপরে বিয়ে। তো সেখানে দেখা গেল যে কাজী সাহেব আসলেন, বিয়ে পড়াইলেন এবং এক পর্যায়ে তিনি চলে গেলেন শ্বশুর বাড়িতে। তো ওই রাতটা শ্বশুর বাড়িতে থাকতে হবে নতুন হাজবেন্ডকে চেনার সময়, এবং এর আগে দু একবার কথা হয়েছে, তাকে ছবি দেখানো হয়েছিল। তো যাই হোক, তার খুব ভালো লাগলো এলাইনার, মনে হলো যে হ্যাঁ আসলে একটা জেন্টলম্যান। তো সে এলাইনা এমন একটা মানুষ, সে আসলে কোনো কথা লুকাইতে পারতো না। তো সে তার হাজবেন্ডকে বললো যে আমি কিন্তু ভয় পাইছি কালকে রাত্রে। তো তার হাজবেন্ড হেসে বললো, কি ভয় পাইছো তুমি?
তো বলতেছে যে আমি ভয় পাইছি মানে কালকে রাতে আমার এরকম এরকম ঘটছিল হলুদের সময়। তো বলে সে একটু চুপ করেছিল, কারণ সে ভাবতেছিল যে অনেক সময় যেটা হয় যে এগুলো মাইন্ড করে মানুষ। হ্যাঁ, তো দেখলো যে তার হাজবেন্ড হেসে দিছে, হেসে দিয়ে বললো আরে এগুলা কিচ্ছু না, এগুলা কুসংস্কার। এই যে মানুষ এই হলুদ টলুদের দিন বলে কাঁচা হলুদ দিয়ে দিকে যেতে, আমারও হলুদ দিছে, দেখছো এই যে আমার শার্ট উঠে দেখাচ্ছে যে হাতের এখানে দেখো হলুদ দাগ রয়ে গেছে। আমাকে বলতেছিল ছাদে যেতেন, আমি বন্ধুদের সাথে চেয়েছিলাম একটু স্মোকিং করবো ছাদে, যে আমাকে ছাদে যেতে দিবে না, বলছে যে এরকম কাঁচা হলুদ দিয়ে ছাদে যাওয়া নিষেধ। যাই হোক, আমারে কিছু, আমি কিন্তু গেছি, আমি যে ওখানে বন্ধুদের সাথে সময় কাটায় আসছি, তা আমার কিছু না হইলে আমার বউ অ্যাটলিস্ট ভয় পাইছে, এটা আমার কাছে শান্তি লাগতেছে। এন্ড দ্যাট ইজ সো সুইট, আই লাইক ইট। তো এটা শুনে সে এলাইনা হেসে ফেললো, এবং তার কাছে বেশ ভালো লাগলো যে তার হাজবেন্ড এত হিউমারাস একজন মানুষ। সে মানে তার মাথার মধ্যে যেটা ভয় বা একটা চিন্তা ভাবনা, ওই জিনিসটা গতকালকের ব্যাপারটা যে প্রেশার ফেলে রাখছিল, ওইটা আস্তে আস্তে চলে গেল। এবং রাতে তারা গল্প গুজব করে সময় কাটায় দিল। তার হাজবেন্ড তাকে অনেক কথা বললো তার লাইফের, সে অনেক কিছু শেয়ার করলো, এবং তাদের মধ্যে একটা সুন্দর সময় কাটলো। এইসব জিনিস নিয়ে, এই ভূত প্রেত এগুলা নিয়ে ভয়টা তার মধ্যে থেকে কেটে গেল। এরপর দিন শ্বশুর বাড়িতে সে ছিল, এটা ওটা দেখছে, ঘুরছে, দেখছে, তার কাছে ওইরকম আর কিছু ফিল হয় নাই। এই স্বপ্নও দেখে নাই এর মধ্যে, কিন্তু সে আর ওই দিনটা সে কিছুই আর স্বপ্ন দেখে নাই, বা হয়তো খেয়ালও আসে নাই। তো তারপর দিনই তাদের বউ ভাত। তো বউ ভাত হলো, বউ ভাতের পরে তার হাজবেন্ডকে নিয়ে তাদের বাড়িতে আসার কথা, সেই নিজেদের বাড়ি, বাংলো বাড়িতে। তো বউ ভাতের পর রাতের বেলা তারা ব্যাক করছে, তখন অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 11টা, 11:30। তো যখন আসতেছে গাড়িতে, তখনই ওই রাস্তাঘাট একদম নীরব। তো তার হাজবেন্ড বলতেছে, সে তো ড্রাইভ করতেছে না, বসা পাশে, তাহলে এনাকে বলতেছে যে তোমাদের বাড়িটা আসলে ওইরকম জায়গায়, তুমি যে ভয় পাইছিলা আসলে এই কারণেই। তো এইটা শুনেই অ্যালিনার আবার মনে পড়লো পুরো জিনিসটা, এবং সে একটু কুকড়ায় গেল। যাই হোক, ওই যে তাকে বলছে স্বপ্নের মধ্যে তোকে নিয়ে যাব, এইটাতে সে বেশ ভয় পাইছে। তো মানে তার মনে পড়ছে জিনিসটা। তো যাই হোক, এক পর্যায়ে তাদের বাসায় আসলো, এবং তাদের বাসায় যখন গাড়ি ঢুকতেছে তখন অনেক রাত, এবং গাড়িটা, এই বউ ভাতের গাড়িও সাদায় আনছিল তারা, তাদের শ্বশুর বাড়ি থেকে সাদায় দিছিল, এবং এটা ছিল মানে খুব ডিপ রজনীগন্ধার ঘ্রাণওয়ালা একটা গাড়ি, মৌ মৌ করতেছিল। তো যাই হোক, গাড়িটা নিয়ে যখন ঢুকছে তাদের বাগান বাড়িতে, মানে গাড়ি ঢুকে যাচ্ছে ড্রাইভওয়ে দিয়ে, তখনই তার হাজবেন্ড বলতেছিল যে তোমাদের বাড়িটা আসলে কেমন জানি স্পুকি। তো যতবার বলতেছে, এলাইনার কিন্তু একটু ভয় লাগতেছিল। তো গাড়ি এসে তাদেরকে যখন নামাইলো, তাদের বাসার মানুষজন তাদের রিসিভ করে নিয়ে গেল। তো নিয়ে যে দেখতেছে এলাইনা যে তাদের যে থাকার রুমটা দেওয়া হয়েছে, ওই যে সামনের যে রুমটাতে তাকে স্টেজ করছিল, ওইটাকেই সাজায় তাদের থাকার রুম করে দিছে ওই দিন রাতের জন্য। এলাইনার প্রচন্ড ভয় লাগছে। সে তার আম্মুকে এসে বলছে, আম্মু এই রুমটা কেন সাজাইছো? তার মা বলে, কেন, কি হয়েছে? বলে, তুমি জানো না কি হয়েছে এই রুমের মধ্যে? তো তার আম্মু বলছে, আরে কিচ্ছু হবে না, যা, তোর সাথে আছে না, মানে তার হাজবেন্ডের কথা বর আছে না, এগুলো চিন্তা করিস না। এই বলে তার আম্মু সবকিছু বলে, কোনো চিন্তা করিস না, থাক, আমরা দোয়া দরুদ পড়ে দিছি, এগুলো বলে টলে তাদেরকে সেটেল করে দিল রুমে। যাই হোক, অনেক আনুষ্ঠানিকতা হলো ছোটখাটো, তাদের ওই কাজিন টাজিনরা এসে দুষ্টুমি করলো। তো তারপর সবাই যখন চলে গেছে, তখন প্রায় রাত 1-1:30টার মতো। এলেনার হাজবেন্ড সে ইজি হইতেছে, তার স্যুট টুট আলগা করে রেখে বলতেছে যে বাপরে বাপ, অনেক ঝামেলা গেল। তো বলতেছে যে তুমি কি এই রুমে ভয় পাইছিলা? সে ওই জানলার দিকে তাকায় বলতেছে এলেনার হাজবেন্ড। এলেনা এই কথাটা শুনে কেমন জানি কেঁপে উঠছে। সে বলতেছে যে হ্যাঁ, আমি এখানেই ভয় পাইছিলাম। বলে যে ভয় পাওয়ারই কথা, কারণ এই যে জানলা, বিশাল বিশাল জানলা তোমাদের। সে আবার কার্টেন সরাই দিল। তাই এলেনা বলছে সরায়ও না, কার্টেন সরায়ও না। বলছে সরাই, বলতেছে যে কেন, অসুবিধা কি, আমি আছি না, কোনো সমস্যা নাই। দেখে সে দূরে দেখতেছে, মানে এখান থেকে সে আবার লাইট অফ করে দিল এলেনার হাজবেন্ড, ভালো মতো দেখার জন্য, কারণ ঘরের মধ্যে আলো থাকলেও আয়নায় রিফ্লেক্ট করে ওইটা দেখা যায় না ভালো। দেখে বলছে বাহ, খুব সুন্দর প্রকৃতি দেখা যাইতেছে, ওই দেখো চাঁদ দূরে। কিন্তু এলেনা কিন্তু খুব ভয় পেতেছিল। বলে আচ্ছা ঠিক আছে। তার হাজবেন্ড আবার পর্দা টেনে দিয়ে বললো, ঠিক আছে, তুমি তোমার মতো ফ্রেশ হও, তারপরে আমরা বসবো না, আড্ডা দিব না। তো যাই হোক, এলেনা তার মতো ফ্রেশ হলো, তার হাজবেন্ডও ফ্রেশ হলো, দুজন অনেকক্ষণ গল্প গুজব করলো। তখন কিন্তু বাতি কমাই দিছে, তাদের বেড সাইড ল্যাম্প চলতেছে। এক সময় ঘুমানোর পালা, ঘুমাই গেছে তারা দুইজন, অনেকক্ষণ ঘুমাই গেছে। তো এলেনার কিন্তু আসলে কিছু খেয়াল নাই, এটা সে শুনছে তার হাজবেন্ডের কাছ থেকে। তার কিন্তু ওই সময় আর কোনো খেয়াল নাই, সে শুনছে তার হাজবেন্ডের কাছে তার হাজবেন্ডের নাকি হঠাৎ ঘুম ভাঙছে, কিছু একটা হয়েছে, মানে সামথিং ওয়েন্ট রং, মানে তার ঘুমের মধ্যে সে হঠাৎ করে এলেনার হাজবেন্ড উঠছে, উঠে সে মানে কেমন যেন অস্বস্তি ফিল করতেছে। তো তাকায় দেখে সে নিজে বাতাসে ভাসতেছে, মানে
মানে নিজে বাতাসে সে মানে এই জন্যই সে আনইউজুয়াল ফিল করছে, সে বিছানায় নাই, সে বিছানা থেকে লেভিটেট করতেছে। তো সে ভয় পেয়ে গেছে, তাকায় দেখে যে সে মানে প্রায় তার বিছানা থেকে প্রায় 3 থেকে 4 ফিট উপরে লেভিটেট করতেছে। সে যখন নাকি হুঁশ ফিরে এদিক ওদিক তাকাইছে, একটু অস্বস্তি ফিল করছে, তখন তাকে নাকি ছুঁড়ে ফেলে দিছে। সে যে থপাস করে পড়ছে এক পাশে, তখন নাকি দেখছে এলেনা হাসতে হাসতে উঠে বসছে বিছানা, এবং হাসতেছে যে তার মানে চুল টুল এলোমেলো হয়ে রয়েছে। সে কেমন করে জানি ভয়ঙ্কর ভাবে বসে, মানে একটা পা ভাঁজ করে কেমন করে বসে হাসতেছে, 2 হাত দিয়ে একটা হাঁটু ধরে রাখছে। এবং এই হাসিটা এত ভয়ঙ্কর ছিল বলার মতো না। তার হাজবেন্ড মানে লিটারালি গোঙানো শুরু করছে ভয়ে। সে পড়ছে যে সে ভয় চিৎকার করতে মানে তার নিজের ইসে বাঁধতেছে, কিন্তু সে গোঙাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো মানে বেশ ভয়ের। তো সে নাকি লাস্টে ওখান থেকে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় দৌড় দিয়ে তাকে ঝাঁকিয়ে দিচ্ছে, এলাইনা কি করতেছো? তো তখন নাকি তাকে ইচ্ছা মতো খামচি দিচ্ছে এলাইনা। তো সে তখন ডাকা শুরু করছে ওখান থেকে যে আম্মা আব্বা প্লিজ আসেন, এখানে কি হইতেছে, এই কেউ আছেন আসেন। তো তার চিৎকারও শুনতেছিল না, জোরে জোরে ডাকতেছিল অনেক সে। তো এক পর্যায়ে খুব জোরে ডাকছে সে, এবং এলেনা শুনতেছে না, ধস্তাধস্তি করতেছিল। এই সময় তার বাসার মধ্যে তার গেটের মধ্যে নক হয়। তো সে তাড়াতাড়ি এলেনাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে যে তার শ্বশুর ঢুকছে। বলছে কি হয়েছে বাবা, কি হয়েছে? বলে যে এলেনা কেমন করতেছে। তো তখন তারা মানে বাতি টাতি বাড়ায় দিল, দিয়ে দেখলো যে তার মেয়ে পাগলামি করতেছে। তো তার বাবা দোয়া পড়ে ফি দিল জোর করে, এবং তার মেয়ের আঙ্গুল চেপে ধরে তার বাবা একটা সূরা পড়লেন। তো এই সূরা পড়ার পরে তাকে ছটফট করতে করতে এলেনা হয়ে গেল, মানে চুপ হয়ে গেল, একদম নিস্তেজ হয়ে গেছে। এই ব্যাপারটা নাকি এলাইনার কিছুই মনে ছিল না, যে মানে তার মানে সে যে কি করছে। তো তখন এলাইনার হাজবেন্ড তার বাবাকে বলল যে এই ঘটনা ঘটছে, মানে এরকম একটা অবস্থা। আমি জীবনে এইসব জিনিস দেখি নাই, বিশ্বাসও করতাম না। এলাইনা আমাকে কালকে বলছে যে আপনাদের এই বাসায় নাকি এরকম কিছু ঘটছিল। তো তার বাবা চুপ করে গেছে, বলে যে সরি বাবা, আমাদের বলা উচিত ছিল তোমাকে। বলে যে না না, আপনারা যা করছেন কোনো অসুবিধা নাই, এটা আসলে ওইভাবে বলার মতো কিছু না, এইভাবে কেউ মানে এই জিনিসটা কেউ তুলতেও না। তো ও আমাকে বলছিল, আমি জিনিসটাকে অনেক লাইটলি নিছিলাম, কিন্তু যা ঘটলো এটা খুব সিরিয়াস। তো বাবা আমাদেরকে অন্য একটা রুম দেন, এই রুমে আজকে আমরা থাকবো না। তো যাই হোক, তো এলেনার বাবা বললো অবশ্যই অবশ্যই, তাদেরকে নিয়ে অন্য একটা রুমে দিছে রাতের বেলা থাকার জন্য। তো ওইখানে থাকলো, এবং এলেনার বাবা ওই জামাইকেও ঝাড়লো, মেয়েকেও ঝাড়লো রাতের বেলা, এবং এলেনা রাতের বেলা ঘুমাইলো। তার আর কোনো কিছু মনে নেই। পরদিন সকালে উঠে নাকি সে মনে করতে পারে নাই কিছু, পরদিন সকালে মনে করতে পারে নাই। তো তার মা তাকে বলছে যে রাতের বেলা কি হয়েছিল। শোনার পর নাকি এলেনা খুব কান্নাকাটি করে, মানে সে খুব আহত হয় মানসিক ভাবে। হাজবেন্ডকে দেখে যে হাতের মধ্যে সে ছিলে ফেলছে কামচি দিয়ে। তো সে মানে খুব কান্নাকাটি করে। তো হাজবেন্ডকে সে বলে যে আমরা আজকে চলে যাব, চলো তোমাদের বাসায় চলে যাই। হাজবেন্ড বলে না না, এরকম আজকে গেলেই না, আমি আজকে থাকবো তোমাদের বাসায়, আজকে আমার বাজার করার কথা, বাজার করে আমি থাকবো। তো তাকে বাজারে যেতে দিবে না, তারপরে সে জোর করে গেছে বাজারে। বাজারে গিয়ে সেখান থেকে বাজার টাজার করছে, বড় মাছ কিনে আনছে। এনে নাকি এলেনার হাজবেন্ড পুরো জায়গাটা ঘুরছে। সে মানে ওই যে তাদের যে বাগানটা পুরোটা ঘুরছে, ঘুরে নাকি সে ওইখানে মানে তার মানে আসলে এই বোকামিগুলো করা উচিত না, সে নাকি এটা করছিল। সে নাকি যে ওই যেই গাছের গোড়ার মধ্যে নাকি সে ওই যে এলিনা তাকে বলছে যে সে কাকে দেখছে, সেইখানে দাঁড়ায় নাকি সে বলছে যে আমার ওয়াইফের সাথে যেই করিস, তার যদি এত সাহস থাকে আমার সামনাসামনি ফেস করিস, এবং লুকায় করিস না, লুকায় আসিস না, আমার ওয়াইফকে যে বিরক্ত করছিস আমার সামনে আসিস। তো এইটা বলছে, বলে নাকি সে আবার আসছে। এটা নাকি তার একটা গোয়ার তুমি কাজ ছিল, সে নিজেই এখন বুঝে। যাই হোক, সে বলে আসছে। আসার পরে তো বাসায় নর্মালি তাদের মানে ওখানে যা যা মানে কাস্টম তারা পালন করে সেটা হয়েছে, খাওয়া দাওয়া সবকিছু। আর তারপরে এরকম রাত যথারীতি রাত আসছে, ঘুমাতে গেছে, এবং তাদেরকে এখন ডিফারেন্ট রুম দিয়েছে, ওই রুমে আর থাকবে না। তো ঘুমাইছে, রাতের বেলা ঘুমাইছে। তো অনেক রাতে এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখতেছে, এইটা খুব আশ্চর্যজনক ব্যাপার, যেটা নাকি আসলে ঘটার কথা না। এলাইনার হাজবেন্ড মানে সে বলছে যে এটা কেমনে ঘটলো, বাট এলাইনাও বলছে যে এটা কিভাবে ঘটলো আমরা কেউই বলতে পারি না। এলাইনার হাজবেন্ড স্বপ্নে দেখছে ঠিক এলাইনা যেটা বলছিল, জাস্ট এক্সাক্ট বর্ণনার একটা মহিলা, এমনকি ওরকম ধূসর শাড়ি পরা, মাথা ঢাকা, এরকম জাস্ট হাতটা লম্বা এরকম নখের। এলেনার হাজবেন্ডকে নাকি এরকম নখ দিয়ে একটা আঁচড় দিয়ে বলছে যে আমি আসলাম, তোর বউরে নিয়ে গেলাম, তুই কি করবি, বলে নাকি হেঁটে চলে গেল। সে স্বপ্নে দেখতেছে, এবং সে স্বপ্নে দেখতেছে সে ছটফট করতেছে। তো ছটফট করতে করতে সে ঘুম থেকে উঠে গেছে, এবং সে ফিল করতেছে তার হাত খুব জ্বলতেছে।
এলেনার হাজবেন্ড। তো সে লাফ দিয়ে উঠছে, উঠে দেখে যে যেই রুমে তাদের থাকতে দিয়েছিল ওখানে ওই যে বেড সাইড ল্যাম্প জ্বলতেছে। তো সে দেখতেছে হাত জ্বলতেছে, হাত দিচ্ছে এবং পাশে এলেইনা নাই। সে হাত দিয়ে দেখে তার হাতে এত বড় একটা চেরা, এরকম মানে এইরকম লম্বা ছিলে দিছে কেউ। তো সে তাকায় দেখে তার পাশে এলাইনা নাই। তো সে ফার্স্টে চিন্তা করে কি বাথরুমে গেছে নাকি। তো সে এলাইনা বলে ডাক দিয়ে লাফ দিয়ে বিছনা থেকে নেমে বাথরুমে গেছে, দেখে বাথরুম দরজা খোলা, বাথরুমে মানে কেউ নাই, বাথরুম খালি। তারপর সে দেখে যে ওই গেটটা খোলা, মানে গেটের ভেতর থেকে ছিটকিনি দিছিল, ছিটকিনি খোলা, মানে এই নবালা গেট। তো গেটটা খুলে দেখে যে পুরা খা খা করতেছে। তাদেরকে ওই 2 তলেরই আর একটা রুমে দিছিল, এটা খা খা করতেছে। ওইখানে বড় লিভিং রুমে কেউ নাই। তো সে চাতার চিৎকার শুরু করে, আব্বা আম্মা বলে চিৎকার দেয়। তো তখন এলেনার বাবা মা বের হয়ে আসে 2 বার ডাকার পরই। বাজি রাতে জেলে আসে, আসার পরে সে বলছে রুমে এলেনা নাই, কোথায়, বাথরুমেও নাই। তো তারা যায় পাশের ওই যে রুম, ওখানেও নাই। নিচে নেমে যায়, নিয়ে দেখে তাদের যে মেন যে ফ্রন্ট, নিচে যে লিভিং রুম, ওটা ডুপ্লেক্স বাসা, তো নিচে যে লিভিং রুমের বড় দরজাটা এটা খোলা, হাট করে খোলা। তাড়াতাড়ি সবাই মিলে দৌড়ায় বের হয়ে যায়। বের হয়ে যে এদিক ওদিক দেখতে থাকে, কিচ্ছু না, অন্ধকার। তো ঘুরঘুটি, রাতের বেলা পোকামাকড় ডাকতেছে। তো এলেনার বাবা তো কান্না শুরু করছে, মাও কান্না শুরু করছে। তো তার হাজবেন্ডেরও মন খারাপ। তো তখন বলছে কি করবে, মানে দিশাহারা। তার হাজবেন্ড বলতেছে যে এক কাজ করেন, আমার মনে হয় যে ওই যে যেখানে মানে ওই গাছটার মধ্যে এলেনা কিছু দেখছিল ওইখানে যেতে হবে। তো তার বাবা বলে কেন, বলে আমি আজকে ওখানে গেছিলাম যে ওইটারে চ্যালেঞ্জ করছি। তো তার বাবা তো প্রচন্ড রেগে গেছে, তুমি কি করছো, তুমি এগুলা কেন করতে গেছো, উল্টা পাল্টা কাজ, চরম ধমক দেয়। মানে সে তার বাবা, এলেনার বাবা তখন হিতহিত জ্ঞান হারায় ফেলছে আসলে, তার মেয়েকে পাচ্ছে না। তো সে বুঝতেছে এটা একটা সুপার ন্যাচারাল কিছুর সাথে একটা সমস্যা হয়েছে। আর এইখানে এরকম একটা মানে বোকার মতো কাজ। যেহেতু তিনি ধার্মিক মানুষ, তো তিনি মানে সিরিয়াসলি রেগে উঠে এবং তারপরে তিনি তাড়াতাড়ি নিজেই দৌড় দেন ওদিকে। কোথায় কোথায় সেটা। তো এলেনার হাজবেন্ড তাকে নিয়ে যায়, বলে যে এলেনা আমাকে বলছিল যে এইখানে গাছটায় দেখছে আপনাদের বাসার কাছে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, তারা 3 জন, এলেনার বাবা মা আর হাজবেন্ড 3 জন যখন গেছে, যে দেখে ওই আম গাছটার মধ্যে এলাইনা পা ঝুলায় বসে আছে। ও কিভাবে ওই গাছে উঠলো এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। একবার ভাবছিল এলাইনার হাজবেন্ড যে মনে হয় এমন হইতে পারে যে তাদের যে ওই রুমটা ছিল সামনের, ওইটার জানলা খুলে কোনোভাবে সে ওখানে লাফায় পড়ছে। বাট এইটা সম্ভব না, এত ফিটনেস এলাইনার ছিল না। এলাইনা নিজেই বলছে এটা ইম্পসিবল, আমার এই ফিটনেস নাই যে আমি এখান থেকে লাফ দিয়ে যে ওই গাছে পড়বো। হ্যাঁ, তো যাই হোক, ওই গাছের ডালের উপর সে বসে আছে, তার চুল এরকম ঝুলতেছে এবং সে তাদের 3 জনকে দেখে, রাতের অন্ধকার কিন্তু, এই তাদের বারান্দার এখান থেকে হালকা আলো এখানে আসছে আর আকাশের আলো, এর মধ্যে উপর থেকে নাকি হাসা শুরু করছিল এলেনা। তো তার বাপ নাকি নিচ থেকে জোরে জোরে দোয়া পড়ে উঠে, মানে একটা সূরা পড়ে, এবং সূরা পড়ার সাথে সাথে এলেনা গাছের উপর থেকে থপপাস করে পড়ে। তো ভাগ্য ভালো যে উচ্চতা খুব বেশি ছিল না। এর মধ্যে তার হাজবেন্ড ধরতে গেছিল, ধরতে যেও সে ব্যথা পাশে নিজেও পড়ে যায়। তো এলেনাকে ওখান থেকে তারা নিয়ে আসে বাসায়, এনে দেখে যে একদম মানে মানে ব্যথা পাইছে বোঝা যাচ্ছে তাকে, কিন্তু সে জ্ঞান নাই। তো ওখানে তারা বাসায় এনে ঝাড়ে, পানি পড়া, তাকে ছিটায়, তাকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এলেনার বাবা খুব মন খারাপ করে বলতে থাকে, বাবা তুমি এইসব কথা তোমাদের বাসায় বলো না, কারণ খারাপ মনে করবে, তারা অন্যরকম চিন্তা করবে। তো এলেনার হাজবেন্ড বলে না না এগুলেন আপনি চিন্তা করেন না, আমার বাসা অন্যরকম, আমার বাসার মানুষ এরকম না। তো যাই হোক, রাতের বেলা তার ওই দিনটা কেটে যায়, রাতটা তাদের। পরদিন সকালবেলা এলেনার কিছু মনে নাই, সে সারা শরীরে অনেক ব্যথা। তো এলেনার হাজবেন্ড তাদের বাসায় বলে যে ও পড়ে গেছিল, পড়ে গিয়ে ব্যথা পাইছে, আমরা 2-1 দিন আসতে পারবো না। তো এই 2-1 দিন যে আমরা এখানে থাকবো, তার বাসায় একটু রাগ করে যে কেন আসবে না, নতুন বিয়ে করে এটা খুব খারাপ দেখায় যে জামাই যে কয়েকদিন থাকতেছে। তো যাই হোক, তারপরও সে বাসায় ম্যানেজ করে ফেলে। তো বাসার মধ্যে এলেনার বাবা তখন হুজুরকে নিয়ে আসেন, হুজুরকে বলেন যে আপনি আরো আপনার সাথে আরো 2-1 জনকে নিয়ে আসেন যারা এই সমস্যার থেকে আমাদেরকে মানে একটা মুক্তি দিবে। তো যাই হোক, হুজুর আসেন, আরো 2-1 জন আলেমকে নিয়ে আসেন এবং এসে বাসায় এসে তিনি রুকাইয়া করেন। এলাইনাকে ঝাড়েন ফার্স্টে, যেটা রুকাইয়া করেন। এবং তাদের যে ওই রুমটা, যেই রুমটাতে প্রথম দিন ইনসিডেন্ট হয়েছিল, ওই রুমটাতে নাকি ওনারা আসন দেন এরকম ভাবে। সেই আসনের মধ্যে এলেনার হাজবেন্ডও ছিল, কিন্তু তাদেরকে শরীর বন্ধ করে বসাইছিল এক পাশে। তো হয় তার নাকি ওই রুমে নাকি ওই জিনিসটার আসে, মানে ওই খারাপ জিনিসটা আসে। তার মানে তাকে দেখতে পায় নাই, তারা অন্ধকারে কণ্ঠ শুনছে, অন্ধকারে খুব মানে একটা নাকি টাইপের কণ্ঠ, মনে হচ্ছে জানলার ওই পাশটায় কথা বলতেছে। তো সে বলতেছে যে সে এই জায়গায়, এই যে ওই আম গাছটার ওখানে থাকে, আরো 70 বছর ধরে থাকে এখানে, এই বাড়ি হওয়ার আগের থেকে।
এবং সে নাকি এই জায়গায় থাকে এবং তার একসময় সে বিবাহিতা ছিল, এখন নাই। এবং সে এই বাড়ি হওয়া পছন্দ করে নাই এবং এই বাড়িতে যে সবকিছু তৈরি করছে তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে। বাড়ি করার সময় তার চলাফেরার রাস্তা বন্ধ করা হয়েছে এবং শেষ পর্যন্ত এই বাড়ির মালিকের মেয়ে সে বিয়ে করতেছে, এটা সে সহ্য করতে পারে নাই এবং সে কাঁচা হলুদ মেখে বসেছিল সেই ঝড়ের রাতে এবং সে তার সামনে সে বিয়ের রসম নিয়ে আসা হয়েছে, মাছ, এগুলোতে সে আকৃষ্ট হয়ে সে আসছে এবং সে এই মেয়েকে নিয়ে যাবে ওইখানে, সেই মেয়েটাকে নিয়ে যাবে ওইখানে। তার নাকি খুব ভালো লাগছে মেয়েটাকে এবং সে এই মেয়ের উপর মানে ভর করে থাকতে চায়, ভর করে থাকতে চায় এবং সে সংসার করতে চায়। তো যাই হোক, এইসব শোনার পর তো আলেমরা খুব রাগ করছে এবং তাকে কঠিন ভাবে চেষ্টা করলো যে তাকে রুকাইয়া করে ওখান থেকে সরানোর। তো সে তো যেতে চাচ্ছে না, অনেক আর্গুমেন্ট হচ্ছে সেই আলেমদের সাথে তার সাথে, এবং এই আলেমদের সাথে যখন আর্গুমেন্ট হচ্ছে তখন তারা আর ওই কথাগুলো শুনতেছে না, আলেমরা যা বলতেছে এটা শুনতেছে, যে তাকে যা বলতেছে। তো মানে ভয়ঙ্কর একটা পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ। তো তারপর শেষ পর্যন্ত যখন সে কথা শুনতেছে না তখন তাকে বন্দি করা হলো, একটা বোতলে বন্দি করা হলো। সেটাও একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে কথাবার্তা, মানে একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তো যাই হোক, বোতলে বন্দি করার পরে আলেম বললেন যে এই বোতলটা আপনাদের পুঁতে দিতে হবে কোথাও, কোনো কবরস্থানে গিয়ে, কবরস্থানে কোনো মাটির নিচে, অনেক নিচে মানে গর্ত করে পুঁতে দিতে হবে। তো সে বললেন, এলাইনার বাবা বললেন যে আচ্ছা আমি লোক দিব আপনাদের সাথে, কেউ একজন যে এই কাজটা একটু তাদেরকে তারা বুঝবে না, উল্টাপাল্টা করে ফেলবে, তারা যখন করবে আপনারা একটু কেউ একজন হুজুর সাথে থেকেন দয়া করে, অনেক 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 শুকরিয়া আপনাদের যদি এটা করেন। তো যাই হোক, হুজুরদের মধ্যে একজন বললেন যে ঠিক আছে আমি যাব, আমি ওদের সাথে হেল্প করব, মানে ওরা যা যা করতে হয় আমি বলে দিব, ওরা আপনার লোক দিয়ে আমার সাথে, এবং কোথায় কোন কবরস্থানে করবেন এই। তো যাই হোক, উনি ঠিক করেন যে এখানেই কোথায় কাছে একটা কবরস্থান আছে সেখানে করবে। তবে হুজুর বলে দেন একটা কথা, যে আমরা তো এটা করে দিলাম, ওকে সরাই দিলাম, বোতলে বন্দি করলাম, ও কিন্তু ছাড়া পেলে ক্ষতি করবে, সাবধান। আর মেয়েকে এখান থেকে সরায় দেন, মানে এমনিতেই তো শ্বশুর বাড়ি যাবে, হ্যাঁ সেটা ঠিক আছে, ওখানে যাক, ওখানে থাকুক, এখানে এই বাসায় পারলে আইনেন না, কারণ এই যে ইটা ছিল এ খুব খারাপ ছিল এবং একে দিয়ে অনেক জাদুকরও কাজ করাইতো। তো ওই জাদুকরও অন্য জিন দিয়ে মানে অনেক কিছু জানতে পারে বা অনেক কিছু করতে পারে ওর প্রেজেন্স না পেয়ে, ঠিক আছে। আর ওরও কিন্তু রিলেটিভস আছে, তারাও ইনভলভ হয় এগুলোতে। তো সুতরাং এখানে আর মেয়েকে পারলে আইনেন না, এই বাসাটা আপনারা হঠাৎ করে কেন উঠলেন? তো তখন বললেন এলাইনার বাবা যে আমরা বাড়ি করতেছি এর জন্য এসে, বলে যে না আপনার উচিত ছিল ওইখানে কাছাকাছি কোথাও থাকা, মানে এখানে যেহেতু থাকতেন না বাড়িটা খালি ফেলে রাখতেন, বাড়ি খালি ফেলে রাখাও ভালো না। আমরা অনেকেই এরকম বাড়ি কিনে মানে একটু রেখে দেই যে ওইটা আমি এক সময় যাব, যে ঘুরবো, ছুটি কাটাবো, খালি রাখা ঠিক না। আপনি অ্যাটলিস্ট কোনো মানুষ রাখেন, তারা ওখানে থাকুক এবং ধর্মচর্চা করুক, খালি বাড়ি পড়ে থাকা ঠিক না। একটা বাড়িতে সাধারণত ধর্মচর্চা হইতে হয়, যেহেতু আপনি মুসলমান, আপনার বাড়িতে সূরা বাকারা তিলাওয়াত হবে, নামাজ কালাম হবে, হ্যাঁ এগুলা হলে তখন বাড়িটা থাকে। তো সেরকম তো না, আপনারা তো বাড়িটাকে ফাঁকা রেখে দিয়েছিলেন, হঠাৎ এসে উঠছেন। তো এলাইনার বাবা বললেন যে হ্যাঁ আসলে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক হয় নাই, আমার উচিত ছিল অ্যাটলিস্ট এখানে একটা মানে দোয়া মহফিল করা ওঠার আগে। বললেন যে হ্যাঁ এটা উচিত ছিল আপনাদের। তো যাই হোক, তো তখন ওই আলেম চলে যান এবং ওই বোতলটা সাথে করেই নিয়ে যান। তো পরবর্তীতে নাকি এলাইনার বাবা লোক যে ছিল সাথে, তারা যারা সাথে করে নিয়ে কবরস্থানে অনেক গভীর গর্ত করে সেখানে বোতলটা ওখানে পুঁতে দিছিল। তো ওই যে বলছে বোতল খুললে সমস্যা আছে, আর এছাড়াও কিছু সমস্যা আছে। তো এলাইনার হাজব্যান্ড তার কিছুদিন পরে, এর মাঝে কিন্তু এলাইনা যখন শ্বশুরবাড়ি চলে গেছে সে আর এগুলা মানে তার হয় নাই, কিছু ভৌতিক ব্যাপার স্যাপার হয় নাই, বাট সে স্বপ্নে দেখতো মাঝে মাঝে ওই জিনিসটা, খুব রাগম্বিতভাবে ভয় দেখাইতো তাদের স্বপ্নে। এইটা কেমনে করতো হুনুস, স্বপ্নে তার সাথে কেমনে কমিউনিকেট করতো ওই জিনিসটা, এইটা সে জানে না বা তাকে কেউ বলেও নাই। তো পরবর্তীতে সে তো তার হাজব্যান্ড উচ্চতর শিক্ষার জন্য চলে যায় অস্ট্রেলিয়াতে এবং সেও সাথে চলে যায় ওখানে। তো অস্ট্রেলিয়া চলে যাওয়ার পরে আর এরকম কিছু দেখে নাই, মানে ওই জিনিস মানে একদমই হয়ে গেছে, স্বপ্ন দেখাটাও বন্ধ হয়ে গেছে। তবে ওইখানে যে বাড়িটাতে ছিল অস্ট্রেলিয়াতে, যে প্রথম সেই বাড়িটাতে কিছু কিছু ভয়ের ব্যাপার ছিল, ভয় পেত, মানে মনে হতো যে তার যে বাসার নিচে যে ইটা কিচেনটা, তার ওইটাও ডুপ্লেক্স বাসা, নিচেও মনে হতো যে কেউ একজন আছে কিচেনের মধ্যে, হ্যাঁ স্ক্র্যাচ করে, মানে তার যে কিচেনের ক্যাবিনেটে স্ক্র্যাচ করে, তার চুলা অন অফ করে, এরকম মানে এরকম ব্যাপার স্যাপার ঘটতো। তো ওইখানে সে একজন এরকম স্কলারের সাথে
কথা বলে ইসলামিক, সে বলে যে আসলে হয় কি, কেউ যদি এরকম পজেসড হয় একবার, তখন তার দিকে অন্যান্য যে এন্টিটিস, খারাপ জিনিসটা, তারা বুঝতে পারে যে এইখানে একজন পজেসড আছে, তো তার দিকে কিন্তু নজর পড়ে। তো আপনি মানে প্র্যাকটিস করেন, ইসলামিক প্র্যাকটিসগুলো ঠিকমতো করেন, যেহেতু মুসলমান আপনি। তো তখন থেকে নাকি আলাইনা বেশ প্র্যাকটিসিং হয়ে যায়, প্র্যাকটিস করা শুরু করে। তো এইগুলো করতে করতে আলহামদুলিল্লাহ তার আর এইসব সমস্যা হয় নাই। সে মোটামুটি এখন ফুল প্র্যাকটিসিং একজন মানুষ, আর এই ধরনের কোনো সমস্যা সে এখন আর ফেস করে না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ধন্যবাদ আমাকে ভূত এফএমের সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন মডারেটর, তবে আজকে আমাকে যে ঘটনাটা পাঠিয়েছেন তিনি জমশেদ মজুমদার নামে একজন ব্যক্তি, তিনি আমাকে এই ঘটনা পাঠিয়েছেন। এটা তার আসলে এটি একজন ট্রাক ড্রাইভার, তার ট্রাকের একটা অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করেছেন। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। তিনি বলছেন যে ভাই, আমরা তো আসলে ট্রাক ড্রাইভিং করি, রাত দিন আমাদের কাছে সমান, বলা চলে যে দিনের থেকে আমাদের রাতটাই যেন বেশি প্রিয়। তো আজকে যে ঘটনাটা শেয়ার করব, এটা রাত মানে সেদিন হচ্ছে 2016 সালের হচ্ছে নভেম্বর ওই দিকের একটি ঘটনা। এবং এই ঘটনা যখন ঘটেছিল তখন রাত প্রায় 1:30টার সময়। তো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে একটা বড় মালবাহী ট্রাক ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সে তার নিজের ট্রাক, ওটা ও চালাইতো আর কি। তো চারপাশে ঘন কুয়াশা, দূরের পাহাড় অন্ধকারে মিলিয়ে গেছে। ট্রাকটি চালাচ্ছিলেন অভিজ্ঞ ড্রাইভার রহিম, তার পাশে নতুন হেল্পার সোহেল বসেছিল। তো অনেকক্ষণ চুপ থাকার পর সোহেল হঠাৎ বলল, ভাই সামনে রাস্তার ডান পাশে আলো দেখছেন? রহিম তাকিয়ে দেখলেন যে সত্যি যেন মানে যার ঘটনা এটা রাসেল ভাই, এটা কিন্তু রহিমের ঘটনা এবং পাঠিয়েছেন জমশেদ মজুমদার আমাদেরকে। তো বলছে যে সত্যি দূরে যেন ঝর্ণার কাছে হালকা সাদা আলো জ্বলছে একটি নির্জন পাহাড়ি এলাকায়। এত রাতে আলো থাকার কথা নয়। তো ট্রাকটি একটু সামনে যেতেই দুজনের চোখে স্থির হয়ে গেল। ঝর্ণার নিচে 3জন সাদা কাপড়ে মোড়ানো মহিলা দাঁড়িয়ে আছে। তারা যেন চুপচাপ ঝর্ণার পানিতে গোসল করছে, কিন্তু তাদের চলাফেরা ছিল অস্বাভাবিক, একদম শব্দহীনের মতো। এখন ঝর্ণার পানির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। সোহেল কাপা গলায় বলল, এত রাতে এরা কারা? রহিম উত্তর দিলেন না, তিনি শুধু ট্রাকের গতি বাড়ানোর চেষ্টা করলেন। ঠিক তখনই ট্রাকের ভিতর অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। সোহেল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পাশের সিটের দিকে তাকালো। তার বুকে রক্ত যেন জমে গেল। তার পাশেই বসে আছে আরেকজন সাদা ভেজা কাপড়ে আবৃত এক ভয়ঙ্কর অবয়বের মহিলা। তার লম্বা কালো চুল মুখ ঢেকে রেখেছে, মাথা নিচেও কোনো শব্দ নেই। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে সে মুখ তুলল। তার মুখ ছিল সম্পূর্ণ কালো, যেন আলো গিলে নিচ্ছে। শুধু দুটি অস্বাভাবিক ফ্যাকাশে চোখ অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে। সোহেল চিৎকার করে উঠল, ভাই পাশে! রহিম তাকাতেই দেখলেন সিটের সত্যি কেউ বসে আছে। ভয়ে তিনি ব্রেক চাপলেন না, বরং ট্রাকের গতি আরও বাড়িয়ে দিলেন। হঠাৎ ট্রাকের রিয়ার ভিউ মিররে দেখা গেল ঝর্ণার ধারে থাকা 3জন মহিলা আর সেখানে নেই। তারা একজন এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে, কিন্তু ট্রাক তাদের কাছাকাছি পৌঁছানোর আগেই তারা অদৃশ্য হয়ে গেল। পরের মুহূর্তেই ট্রাকের কেবিনে চারদিকে পানির ফোঁটা পড়তে শুরু করলো, যেন কেউ ভেজা কাপড় নিয়ে ভেতরে উঠে এসেছে। ইঞ্জিন হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ট্রাক মাঝ রাস্তায় থেমে গেল। চারদিকে শুধু নীরবতা। তারপর বাইরে থেকে ধীরে ধীরে 3বার শব্দ শোনা গেল, ঠক 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 শব্দ। কেউ যেন কেবিনের দরজায় ঠোকা দিচ্ছে। রহিম সাহস করে জানলার বাইরে তাকালেন, কেউ নেই। কিন্তু আবার শব্দ হলো, ঠক ঠক ঠক। এবার শব্দটি এলো ট্রাকের ছাদ থেকে, তারপর পিছনের মালবাহী অংশ থেকে। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে ট্রাকের চারপাশে হাঁটছে। সোহেল ভয়ে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে বসে রইল। ঠিক তখনই কেবিনের ভেতরে বসে থাকা সেই সাদা কাপড়ে ঢাকা অবয়বটি ফিসফিস করে বলল, পিছনে তাকিও না। দুজনেই জমে গেল, কিন্তু মানুষের স্বভাব কৌতূহলী। রহিম ধীরে ধীরে রিয়ার ভিউ মিররের দিকে তাকালেন, আর যা দেখলেন তা কোনোদিন কাউকে পুরোপুরি বলতে পারেনি।
মিররের ভেতরে পুরো ট্রাকের ছাদ জুড়ে সেই তিনজন সাদা কাপড়ে পরা কাপড়ে ঢাকা মহিলা নিঃশব্দে বসেছিল। তাদের কালো মুখ একসঙ্গে কেবিনের দিকে ঘুরেছিল আর ধীরে ধীরে তারা অস্বাভাবিক হাসছিল। সেই রাতের পর রহিম আর কখনো এই পাহাড়ি রাস্তা দিয়ে ট্রাক চালাতে যায়নি। আর সোহেল দাবি ছিল গভীর রাতে বৃষ্টি পড়লে এখনও তার কানে ভেসে আসে এই ঘটনা, সেই ঠকঠক শব্দ। ধীরে ধীরে আরও জোরে হতে লাগলো। রহিম সাহস করে ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন, একবার, দুইবার, তিনবার, কিন্তু ইঞ্জিন শুধু কেঁপে উঠল, চালু হলো না। হঠাৎ পুরো ট্রাকের কেবিন কেঁপে উঠল, যেন কেউ বিশাল শক্তি দিয়ে ট্রাকটি ধাক্কা দিল। সোহেল ভয়ে চোখ বন্ধ করেছিল, কিন্তু আচমকা সে অনুভব করলো তার পাশের সিটে বসে থাকা সেই সাদা কাপড়ে ঢাকা মহিলাটি আর নেই। সে ধীরে ধীরে চোখ খুলল, সিটটি খালি। ঠিক তখনই রহিম কাপা গলায় বললেন, সোহেল, সামনে তাকাস না। কিন্তু সোহেল তাকিয়েই ফেলল। ট্রাকের সামনে রাস্তার মাঝখানে সেই তিনজন মহিলা দাঁড়িয়ে আছে, তাদের মাথা নিচু। কয়েক সেকেন্ড পর একসঙ্গে মাথা তুলল, তারপর তারা ধীরে ধীরে রাস্তা ছেড়ে দুই পাশে সরে দাঁড়ালো। একই মুহূর্তে ট্রাকের ইঞ্জিন নিজে থেকে স্টার্ট হয়ে গেল। রহিম আর দু মুহূর্ত দেরি করলো না, দ্রুত ট্রাক চালিয়ে সেই জায়গা পেরিয়ে গেল। প্রায় 10 কিলোমিটার যাওয়ার পর তারা একটি ছোট চায়ের দোকান দেখতে পেলেন। সেখানে গিয়ে ট্রাক থামিয়ে দুজন হাঁপ ছেড়ে বাঁচলেন। দোকানের বৃদ্ধ মালিক তাদের মুখের অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা কি ঝর্ণার পাশ দিয়ে এসেছো? রহিম অবাক হয়ে সব ঘটনা খুলে বললেন। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বহু বছর আগে এ ঝর্ণার এক ভয়াবহ দুর্ঘটনা, 3জন মহিলা মারা গিয়েছিলেন। তারপর থেকে গভীর রাতে অনেক পথচারী ও ট্রাক চালক অদ্ভুত সব ঘটনা দেখার দাবি করছেন। তাই রাতে সবাই এই রাস্তা এড়িয়ে চলে। রহিম ও সোহেল আর কখনো সেই রাস্তা ব্যবহার করেননি। তবে কয়েক মাস পর অন্য এক ট্রাক চালকের সঙ্গে দেখা হলে তিনি একটি অদ্ভুত কথা বলেন। তিনি বলেন, আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাকের সামনে কাউকে দেখিনি, কিন্তু আমার ড্যাশ ক্যাম ভিডিওতে পড়ে দেখা গেছে পুরো রাস্তা জুড়ে সাদা কাপড় পরা 3টি অবয়ব নিঃস্ব হয়ে দাঁড়িয়েছিল। ভিডিওটি নাকি পরে নিজে থেকেই নষ্ট হয়ে যায়, আর সেই রাতে রহস্য আজও অমীমাংসিত হয়ে যায়। রহিম নিজেকে বোঝালেন, চেষ্টা করলেন। এই ঘটনার 1 মাস পর সেদিন যা দেখছিল সবই হয়তো ক্লান্তি আর ভয়ের কারণে মনে হচ্ছিল। কিন্তু এক রাতে তার মোবাইলের অচেনা এক নম্বর থেকে ফোন এলো। ফোনের উপাশে কাপা গলায় একজন বললেন, আপনি কি সেই ট্রাক ড্রাইভার? আপনাকে ট্রাকে একটি ক্যামেরা ছিল না? রহিম অবাক হয়ে বললেন, হ্যাঁ ছিল, কিন্তু সেই রাতে ভিডিও তো পাওয়া যায়নি। লোকটি বলল যে ভিডিওটা পাওয়া গেছে, কিন্তু পুরোটা দেখা যায়নি। সেই 17 সেকেন্ডে এমন কিছু আছে যা দেখে কেউ শান্ত থাকতে পারে না। পরদিন রহিম সেই লোকের কাছে গেলেন। ভিডিও চালু করা হলো। প্রথমে সব স্বাভাবিক, পাহাড়ি রাস্তা, কুয়াশা, ঝর্ণার শব্দ। তারপর ক্যামেরায় দেখা গেল রাস্তার পাশে 3জন সাদা কাপড় ঢাকা নারী দাঁড়িয়ে আছে। হঠাৎ ভিডিও ঝাপসা হয়ে গেল। কয়েক সেকেন্ড পর ছবি পরিষ্কার হতেই দেখা গেল ট্রাকের কেবিনে রহিম একাই বসে আছেন, হেল্পার সোহেল কোথাও নেই। রহিম হতভম্ব হয়ে বললেন, অসম্ভব, সোহেল তো আমার পাশেই ছিল। ভিডিও আর কয়েক সেকেন্ড চলল। ঠিক তখন এই ক্যামেরার এক কোণে ধীরে ধীরে একটি ভেজা হাত ভেসে উঠল। হাতটি কেবিনের ভেতর থেকে ক্যামেরার দিকে এগিয়ে এলো। এরপর পুরো স্ক্রিন কালো। ভিডিও শেষ। সবাই স্তব্ধ। রহিম তাড়াতাড়ি সোহেলকে ফোন করলেন। ফোন বন্ধ। তিনি সোহেলের বাড়িতে গেলেন। সেখানে গিয়ে আরও অবাক হলেন। সোহেলের বাবা বললেন, আপনি কে? আমার ছেলে তো 6 মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। রহিমের হাত থেকে ফোন মাটিতে পড়ে গেল। তার মনে পড়ল সেই রাতে ট্রাকে ওঠার সময় সোহেলের জামা কাপড় ভেজা ছিল। তিনি ভেবেছিলেন বৃষ্টিতে ভিজেছে, কিন্তু যদি সেদিন তার পাশে বসে থাকা মানুষটি আসলে মানুষই না হয়ে থাকে, রহিম আর কোনো দিন সেই ঘটনার ব্যাখ্যা খুঁজে পাননি। শুধু মাঝে মধ্যে গভীর রাতে ট্রাক চালকের ওয়াকিটকিতে একটি ফিসফিসের কণ্ঠ ভেসে আসে, ঝর্ণার দিকে তাকিও না, আমি এখনও অপেক্ষা করছি। রাসেল ভাই, এরকম একটি ঘটনা আশা করব ভালো হয়েছে, এবং ঘটনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।